আচ্ছা, ডিনামিক্স এর মধ্যে আজকে আমরা যে চ্যাপ্টারটা শুরু করছি সেটা হচ্ছে সেন্ট্রাল অরবিট। ঠিক আছে, সেন্ট্রাল অরবিট হচ্ছে অ্যাকচুয়ালি আমরা এর আগে মোশন ইন প্লেন করেছিলাম, তার পোলার কোঅর্ডিনেট সিস্টেমের আন্ডারে আমরা প্রবলেম সলভ করেছি। তো সেই পোলার কোঅর্ডিনেট সিস্টেমের আন্ডারে যে প্রবলেমগুলো সলভ করেছি বা যে ইকুয়েশন অফ মোশন পেয়েছি বা যে রেডিয়াল এবং ক্রস রেডিয়াল কম্পোনেন্ট অফ ভেলোসিটি অ্যান্ড অ্যাক্সিলারেশন পেয়েছি, সেগুলোরই ডাইরেক্ট অ্যাপ্লিকেশন আমাদের হবে হচ্ছে এই সেন্ট্রাল অরবিট চ্যাপ্টারে। ঠিক আছে, তো সেন্ট্রাল অরবিট চ্যাপ্টারটার নাম। তো প্রথমে আমাদের যেটা জানতে হবে সেটা হচ্ছে সেন্ট্রাল ফোর্স জিনিসটা কি, কখন একটা ফোর্সকে আমরা সেন্ট্রাল ফোর্স বলতে পারবো। সেন্ট্রাল অরবিটটা তৈরি হয় হচ্ছে একটা পার্টিকেল যখন সেন্ট্রাল ফোর্সের আন্ডারে থাকে। ঠিক আছে, সেন্ট্রাল ফোর্সের আন্ডারে থাকে তখন পার্টিকেলটা যে পথটা ডিসক্রাইব করে সেই পথটাকে আমরা বলি হচ্ছে সেন্ট্রাল অরবিট। ঠিক আছে, ফার্স্টে আমরা হেডিংটা দিই হচ্ছে সেন্ট্রাল অরবিট। এখানে জাস্ট একটু আগে লিখে নিই আমরা, হেডিংটা দেবো হচ্ছে সেন্ট্রাল ফোর্স। হোয়াট ইজ সেন্ট্রাল ফোর্স? সেন্ট্রাল ফোর্স হচ্ছে আমাদের কাছে অ্যাকচুয়ালি যে যখন, তাহলে সেন্ট্রাল ফোর্সের মধ্যে সেন্টার কথাটা অবশ্যই আছে। ঠিক আছে, একটা ফিক্স সেন্টার বরাবর কাজ করবে, সেটা সেন্টার থেকে দূরেও কাজ করতে পারে ফোর্সটা, সেন্টারের দিকেও কাজ করতে পারে, অর্থাৎ টুয়ার্ডস অথবা অ্যাওয়ে ফ্রম দি সেন্টার ফোর্সটার ডাইরেকশন হবে। এবং ফোর্সটার যে প্যাটার্নটা সেটা নির্দিষ্ট একটা ফাংশন হবে। সেটা কার ফাংশন হবে না, যে সেন্টারটা আমরা এখানে নেব, যদি পোলার কোঅর্ডিনেট সিস্টেমে যেহেতু আমরা করব, তার মানে হচ্ছে পোলটা, সেই পোল থেকে পার্টিকেলের যে ডিস্টেন্স হবে কোনো পয়েন্টে, পার্টিকেলের যে ডিস্টেন্স হবে সেই ডিস্টেন্সের ফাংশন হবে হচ্ছে এই ফোর্সটা, ডিস্টেন্সের ফাংশন হবে এই ফোর্সটা। তার মানে এখানে জাস্ট একটু লিখে নিই আমরা আগে যে সেন্ট্রাল ফোর্স জিনিসটা কি। লেট আস সাপোজ that a force, let us suppose that a force capital F, ফোর্সটা আমি নাম দিচ্ছি ক্যাপিটাল এফ, acting on a particle, acting on a particle of mass m, পার্টিকেলটার মাসটাও আমি ধরে নিচ্ছি হচ্ছে of mass m, has the বা has the following properties, has the following properties. Let us suppose that a force F acting on a particle of mass m has the following properties. কি কি প্রপার্টি থাকলে একটা ফোর্সকে আমরা সেন্ট্রাল ফোর্স বলতে পারবো? যে দুটো বললাম, একটা হচ্ছে ফোর্সটা সবসময় অ্যাওয়ে অথবা টুয়ার্ডস দি অরিজিন কিন্তু কাজ করবে, টুয়ার্ডস দি অরিজিন কিন্তু কাজ করবে, এবং ফোর্সটা কিন্তু সবসময় পার্টিকেলটার ডিস্টেন্সের সাথে, ডিস্টেন্সের ফাংশন হবে, মোট কথা ডিস্টেন্সের ফাংশন হবে। তাহলে ফার্স্ট ফার্স্ট যে প্রপার্টি যেটা, সেটা হচ্ছে এখানে লিখবো it is always, it is always directed towards, it is always directed towards or directed towards or away from the বা from a fixed point করে দিচ্ছি, from a fixed point, from a fixed পয়েন্ট। এই যে ফিক্সড পয়েন্ট, আমরা যেহেতু পোলার কোঅর্ডিনেট সিস্টেম আমরা পুরো কনসিডারেশন করব, তার মানে সেই ফিক্সড পয়েন্টটাকে আমরা পোল নিয়ে নেব। ঠিক আছে, পোল থেকে সমস্ত ডিস্টেন্স গুলো আমরা মেজার করব। আর দ্বিতীয় যে ক্রাইটেরিয়া রয়েছে, দ্বিতীয় যে ক্রাইটেরিয়া সেটা হচ্ছে মেন ক্রাইটেরিয়া। অ্যাকচুয়ালি দুটোই মেন, কেননা এটা হচ্ছে এটা ডাইরেকশন বোঝাচ্ছে, আর প্যাটার্নটা কিরকম ফোর্সের সেটা আমাদের বোঝাবে হচ্ছে সেকেন্ড পয়েন্টটা। সেকেন্ড পয়েন্টটা হচ্ছে দি ম্যাগনিটিউড, প্রথমটা ডাইরেকশন, সেকেন্ডটা হচ্ছে দি ম্যাগনিটিউড, the magnitude of the force, the magnitude of the force capital F is a function, is a function
of the distance is a function of the distance. কার ডিস্টেন্স না যে পয়েন্টে পার্টিকেলটার উপর ফোর্সটা অ্যাক্ট হচ্ছে সেই পয়েন্টের ডিস্টেন্স। কোথা থেকে ডিস্টেন্স? এই ফিক্সড পয়েন্টটা থেকে ডিস্টেন্স বা পোল থেকে ডিস্টেন্স। ডিস্টেন্স ডিস্টেন্সটা আমি ধরলাম আর, অর্থাৎ রেডিয়াস ভেক্টরটা হচ্ছে আর। দি ডিস্টেন্স আর অফ দি পার্টিকেল, অফ দি পার্টিকেল, distance r of the particle from the fixed point, from the fixed point, from the fixed point। ঠিক আছে, অর্থাৎ আমরা যদি একটা ছবিটার এখানে ড্র করি, এটা পোলার কোঅর্ডিনেট সিস্টেমে, একটা পোলার কোঅর্ডিনেট সিস্টেমে যদি আমরা চলে আসি এখানে, তো সেই পোলার কোঅর্ডিনেট সিস্টেমে ধরলাম এটা হচ্ছে আমাদের কাছে সেই অরিজিনটা, মানে অ্যাকচুয়ালি যে ফিক্সড পয়েন্টের কথা আমরা এখানে বলছি সেটা, অর্থাৎ পোলটা। এটা হচ্ছে আমাদের কাছে পোল, অর্থাৎ ও। এবং এটা হচ্ছে ইনিশিয়াল লাইন। পোলার কোঅর্ডিনেট সিস্টেমে অবশ্যই একটা ইনিশিয়াল লাইন থাকবে, সেটা হচ্ছে এই ইনিশিয়াল লাইন। এবং এই পোলার কোঅর্ডিনেট সিস্টেম একটা পার্টিকেল ধরলাম এরকম টাইপের একটা পথ ডেসক্রাইব করেছে, এরকম টাইপের একটা পথ ডেসক্রাইব করেছে। তাহলে এই ও পয়েন্ট থেকে ধরলাম অ্যাট এনি ইনস্ট্যান্ট অফ টাইম টি পার্টিকেলটার পজিশন হচ্ছে পি, যার কোঅর্ডিনেটটা হচ্ছে আর কমা থিটা। অ্যাট এনি ইনস্ট্যান্ট অফ টাইম টি পার্টিকেলটার পজিশনটা হলো পি এবং যার কোঅর্ডিনেটটা হচ্ছে আর কমা থিটা। তাহলে এই ও থেকে পি যদি আমরা জয়েন করি, ও থেকে পি জয়েন করলে যে ডিস্টেন্সটা আমরা পাচ্ছি সেটা হচ্ছে আর ডিস্টেন্স, ওপি ডিস্টেন্সটা। ওপি ডিস্টেন্সটা হচ্ছে এখানে আর ডিস্টেন্স, এবং এটা হচ্ছে থিটা, ভেক্টোরিয়াল অ্যাঙ্গেলটা হচ্ছে থিটা এবং রেডিয়াস ভেক্টরটা হচ্ছে আর। তাহলে যে পি পয়েন্টে যে ফোর্সটা অ্যাক্ট করবে পার্টিকেলের উপর যে ফোর্সটা অ্যাক্ট করবে সেটা কিন্তু সবসময় আইদার এই অরিজিনের দিকে থাকবে, পোলের দিকে থাকবে, অথবা পোল থেকে অ্যাওয়ে ফ্রম দি পোল থাকবে, কিন্তু সবসময় কিন্তু এই লাইন বরাবরই কাজ করবে, এই রেডিয়াস ভেক্টর বরাবরই কাজ করবে। আইদার এদিকে থাকতে পারে অথবা এদিকে থাকতে পারে, কিন্তু যেদিকেই থাকুক না কেন কাজ করবে কিন্তু সবসময় রেডিয়াস ভেক্টর বরাবর। ঠিক আছে, এবং এই এফ ফোর্সটা মাস্ট বি এ ফাংশন অফ আর, অর্থাৎ আরটা যত হবে তার ফাংশন হবে। যেমন আমরা অনেক সময় রেজিস্টিং মিডিয়ামটা করি, রেজিস্টিং মিডিয়ামটা সেখানে ভেলোসিটির ফাংশন হয়ে থাকে, ভেলোসিটির সঙ্গে ভ্যারি করে। ঠিক আছে, ভেলোসিটির সঙ্গে ভ্যারি করে। সেরকম এখানে কিন্তু ফোর্সটা ভ্যারি করবে হচ্ছে আমাদের ক্ষেত্রে আর এর সাথে, আর এর ফাংশন আকারে থাকবে। ঠিক আছে, আর এর ফাংশন আকারে এখানে আমাদের থাকবে। তাহলে এখানে লিখে রাখি, অর্থাৎ এফ যে ফোর্সটা রয়েছে, এফ ইকুয়ালস টু কিন্তু এফ অফ আর হবে, অর্থাৎ ডিস্টেন্সের সঙ্গে ফাংশন আকারে থাকবে। তাহলে এই ধরনের ফোর্সকে আমরা বলে থাকি হচ্ছে সেন্ট্রাল ফোর্স। such a force such a force is called a central force। a central force। এবং যে ফিক্সড পয়েন্টটার রেসপেক্টে আমরা পুরো জিনিসটা কনসিডার করছি, যে ফিক্সড পয়েন্টটার রেসপেক্টে করছি সেটাকে আমরা বলছি হচ্ছে এখানে সেন্টার আকারে নাম দিচ্ছি, সেন্টার বলছি সেটাকে। কি বলছি না, সেন্টার। and the fixed point and the fixed point is called the center, is called the center, and পার্টিকেলটা সেন্ট্রাল ফোর্সের আন্ডারে যে পথটাকে ডেসক্রাইব করছে সেটাকেই আমরা বলছি হচ্ছে সেন্ট্রাল অরবিট। অর্থাৎ যে চ্যাপ্টারের নামটা দেওয়া হয়েছে সেটা হচ্ছে কি না, পার্টিকেলটা যে পথটা ডিসক্রাইব করছে, অর্থাৎ এইটা হচ্ছে এখানে সেন্ট্রাল অরবিট। এটা হচ্ছে সেন্ট্রাল অরবিট। ওকে, আর এফটা কি, এফটাই হচ্ছে সেই সেন্ট্রাল ফোর্সটা। ঠিক আছে, তো এখানে লিখে রাখি যে and the path described by the particle, described by the particle
under the central force, under the central force is called the central orbit, is called the central orbit. ঠিক আছে, সেটা একটা সেন্ট্রাল অরবিট হবে। আচ্ছা, এইবার এখানে জাস্ট একটা রিমার্ক করে রাখি, এই যে এফ আর ফোর্সটা আমি কথা বলছি, এফ আর অর্থাৎ ফাংশন অফ আর যে ফোর্সটা রয়েছে, ঠিক আছে, এফটা যে ফোর্সটা রয়েছে, ইফ ক্যাপিটাল এফ ইজ পজিটিভ, ঠিক আছে, এটা আমাদের যেহেতু কমন এমনিতে নর্মালি আমরা বলে থাকি, ইফ ক্যাপিটাল এফ ইজ পজিটিভ দেন ইট রিপ্রেজেন্টস, বা দেন রিপ্রেজেন্ট অতগুলো লিখতে হবে না, দেন ইট উইল বি, দেন ইট উইল বি অ্যাট্রাক্ট রিপালসিভ, ফোর্সটা রিপালসিভ হবে অর্থাৎ অ্যাওয়ে ফ্রম দি সেন্টার হবে, and if capital F is negative, and if capital F is negative, then it is attractive, বা it will be attractive. মানে অ্যাট্রাকটিভ মিনস আমাদের কিন্তু ফোর্সটা কোন দিকে কাজ করবে না, ওয়ের দিকে কাজ করবে, সেন্টারের দিকে কাজ করবে, অর্থাৎ অ্যাট্রাকটিভ হলে এই এফটা কিন্তু এখানে নেগেটিভ হবে, এবং এটা কিন্তু ইকুয়েশন অফ মোশন যদি কখনো লিখতেই হয় তখন কিন্তু পজিটিভ আকারে লিখতে হবে। যদি অরিজিনের দিকে কাজ করে তখন হচ্ছে নেগেটিভ, এবং যদি সেন্টার থেকে দূরে চলে যায়, ঠিক আছে, অ্যাওয়ে ফ্রম দি সেন্টার কাজ করে ফোর্সটার ডাইরেকশনটা, সেক্ষেত্রে সেটা পজিটিভ আকারে নিতে হবে ইন দি ইকুয়েশন অফ মোশন অফ দি পার্টিকেল। And if is negative, it will be attractive, it will be attractive অর্থাৎ towards the origin, ঠিক আছে, directed towards the origin, অরিজিন লিখবো না, সেন্টার লিখছি। ঠিক আছে, এটা হচ্ছে সেন্ট্রাল। এবার এখানে যেটা রয়েছে সেন্ট্রাল অরবিটটা যেটা তৈরি হয়েছে, ঠিক আছে, সেটা সবসময় কিন্তু একটা প্লেনের উপর তৈরি হয়, ঠিক আছে, সেটা কিন্তু সবসময় সেন্ট্রাল অরবিট সবসময় একটা প্লেন কার্ভ হয়, ঠিক আছে, সেন্ট্রাল অরবিট কিন্তু সবসময় একটা নির্দিষ্ট প্লেনের উপরই থাকে, অর্থাৎ সেন্ট্রাল অরবিটটা যেটা রয়েছে সেই অরবিটটা কিন্তু মানে তাকে তার উপর অরবিটটার উপর দিয়ে একটা আমরা সবসময় প্লেন কল্পনা করতে পারি, একটা প্লেন ধরে নিতে পারি, ঠিক আছে, মানে এরকম হবে না যে অরবিটটা কোনো প্লেনেই লাই করছে না, এরকম জন্য জিনিসটা কিন্তু হবে না, একটা সেন্ট্রাল অরবিট সবসময় একটা প্লেন কার্ভ হয়, সেটা আমি জাস্ট একটু লিখে রাখি এখানে একটা রিমার্কের মধ্যেই। এই পয়েন্টগুলো আমাদের জেনে রাখা দরকার। অনেক সময় এমসিকিউ করতে গেলে কিন্তু কিছু স্টেটমেন্ট তুলে যদি দেয়, তখন কিন্তু আমরা যদি স্টেটমেন্টগুলো না জানা থাকে আমরা কিন্তু করতে পারবো না সঠিক স্টেটমেন্ট কোনটা, তাই কিছু ইনফরমেশন আমাদের অবশ্যই জেনে রাখা দরকার এখানে। তাহলে এখানে লিখে রাখি, the central orbit, the central orbit is always a plane curve, ঠিক আছে, এই প্লেন কার্ভ, এটার মিনিংটা আমি জাস্ট একটু শর্টে বলে রাখি এখানে, এটার মিনিংটা অ্যাকচুয়ালি কি। প্লেন কার্ভ মিন্স একটা প্লেনের ইকুয়েশনকে স্যাটিসফাই করবে, কিভাবে স্যাটিসফাই করছে, কিভাবে প্লেনের ইকুয়েশনটাকে স্যাটিসফাই করছে, আমি যদি বলি ইফ পি ব্র্যাকেটে আর কমা থিটা be the position of the particle
with the position of the particle at any instant with the position of the particle at any instant of time t, any instant of time t. Okay, with the position of the particle at any instant of time t, then and এরকম ভাবে লিখতে পারি and x, y, z, x, y, z with the Cartesian coordinate পার্টিকেলকে যদি 3 তে রাখি, 3 ডাইমেনশনালে রাখি, তো সেক্ষেত্রে তার কার্টেসিয়ান কোঅর্ডিনেট এক্স ওয়াই জেড টাইপের দেখতে হবে। কার্টেসিয়ান কোঅর্ডিনেট অফ পি, then it must satisfy the equation of a plane, এটা প্লেনের ইকুয়েশনকে স্যাটিসফাই করবে। অর্থাৎ ইকুয়েশনটা কিরকম দেখতে হতে পারে, এক্স প্লাস বিওয়াই, ঠিক আছে, ক্যাপিটালে নিচ্ছি, এক্স প্লাস বিওয়াই প্লাস সি জেড, এক্স প্লাস বিওয়াই প্লাস সি জেড ইকুয়ালস টু 0, এরকম টাইপের ইকুয়েশনকে স্যাটিসফাই করবে। এবং এক্স্যাক্টলি জিরোই হবে, এটা এক্স্যাক্টলি এটা জিরোই হয়, সেটা আমরা প্রমাণ করতেই পারি। ঠিক আছে, কিন্তু প্রমাণের দিকে আমি যাচ্ছি না, কিন্তু এটা এক্স্যাক্টলি জিরো হয়। আমরা সাধারণত প্লেনের ইকুয়েশন এক্স প্লাস বিওয়াই প্লাস সি জেড প্লাস ডি এরকম প্যাটার্নে থাকে, কিন্তু এখানে ডিটা জিরোই হয়, সেটা আমরা চাইলে প্রমাণ করে দেখতে পারি। ঠিক আছে, এরকম একটা ইকুয়েশনকে স্যাটিসফাই করবে। তাহলে এটাও একটু লিখে রাখলাম, এরকম টাইপের ইকুয়েশনকে কিন্তু স্যাটিসফাই করবে, ডি পোর্শনটা কিন্তু এখানে জিরো হয়। ঠিক আছে, ইনফরমেশন গুলো কিন্তু আমাদের ভালো করে একদম মাথায় রাখতে হবে। ওকে, আচ্ছা, নেক্সট আরেকটা কনসেপ্টে আমি বলে রাখছি এখানে, সেটা হচ্ছে আরেকটা জিনিস আমাদের যেটা জানার দরকার। আমরা রেডিয়াল ভেলোসিটি, ক্রস রেডিয়াল ভেলোসিটি এই সমস্ত জানি। রেডিয়াল ভেলোসিটি অফ দি পার্টিকেল, ক্রস রেডিয়াল ভেলোসিটি অফ দি পার্টিকেল, এগুলো আমরা সবই জানি। আমাকে বলতে হবে যে রেডিয়াল ভেলোসিটি অফ দি পার্টিকেল, রেডিয়াল ভেলোসিটি অফ দি, কারণ আমি এরপর একটা নতুন ভেলোসিটির নাম লিখবো, সেটা জানার আগে আমি একটু এগুলো কি কি হয় সেটা আগে আমি করানো হয়ে গেছে। ঠিক আছে, রেডিয়াল ভেলোসিটি অফ দি পার্টিকেল কি হয় সেটা আমরা নাম দিই হচ্ছে ভিআর দিয়ে, ভিআর দিয়ে নাম দিই। ভিআর এর ফর্মুলাটা কি, ভিআর এর ফর্মুলা কি, জাস্ট আর ডট বা ডিআর ডিটি। ক্রস রেডিয়াল ভেলোসিটির ফর্মুলাটা কি, ক্রস রেডিয়াল ভেলোসিটির ফর্মুলাটা কি, এগুলো কিন্তু খুব কাজে লাগবে এই চ্যাপ্টারে, ওই জন্য আমি একবার একটু মনে করিয়ে দিচ্ছি। ভি থিটা ইকুয়ালস টু হচ্ছে আর থিটা ডট, অর্থাৎ আর ইন্টু ডি থিটা ডিটি। তারপর নেক্সট যেটা আসে সেটা হচ্ছে আমাদের কাছে রেডিয়াল ভেলোসিটি, ক্রস রেডিয়াল ভেলোসিটি বললাম, আর হচ্ছে রেডিয়াল অ্যাক্সেলারেশন। সেটা কত হয়, রেডিয়াল অ্যাক্সেলারেশনকে আমরা এফ আর দিয়ে ডিনোট করি, এবং ক্রস রেডিয়াল অ্যাক্সেলারেশনকে আমরা ডিনোট করি হলো, ক্রস রেডিয়ালের অপর নাম হচ্ছে ট্রান্সভার্স। রেডিয়াল অ্যাক্সেলারেশনের ফর্মুলা কি, রেডিয়াল অ্যাক্সেলারেশনের ফর্মুলা কি, আর টু ডট মাইনাস আর থিটা ডট স্কোয়ার, তাই তো। এন্ড ক্রস রেডিয়াল অ্যাক্সেলারেশনের ফর্মুলাটা কি, ক্রস রেডিয়ালের ফর্মুলাটা কি,
ক্রস রেডিয়ালের ফর্মুলা হচ্ছে, দুটো ফর্মুলা লিখে দিয়েছিলাম আমি, দুটো ফর্মুলা লিখেছিলাম, একটা হচ্ছে 2r ডট থিটা ডট প্লাস r থিটা 2 ডট, অথবা আরেকটা ফর্মুলা লিখেছিলাম যেটা আমরা বেশি ইউজ করতাম, সেটা হচ্ছে 1/r ইন্টু ডিডিটি অফ r স্কোয়ার থিটা ডট। এই ফর্মুলাগুলো কিন্তু আমাদের এখানে খুব কাজে লাগে এই চ্যাপ্টারে, যদি ডিটেলসে করতে হয়। ঠিক আছে, এমসিকিউ সলভের ক্ষেত্রে হয়তো অতটা আমাদের কাজে লাগবে না, কিন্তু আমাদের কিন্তু চ্যাপ্টারটা অ্যাকচুয়ালি ডিপেন্ড করে আসছে এই পোলার মানে রেডিয়াল, ক্রস রেডিয়াল বা পোলার কোঅর্ডিনেট সিস্টেমে যে মোশন, তার উপর। ঠিক আছে, এবার আমি একটা নতুন ভেলোসিটির কথা এখানে বলছি, সেটাকে আমরা বলি এরিয়াল ভেলোসিটি। ঠিক আছে, এরিয়া কথাটা থেকে এসছে এরিয়াল ভেলোসিটি, এরিয়া কথাটা থেকে এরিয়াল ভেলোসিটি কথাটা এসছে। ঠিক আছে, এরিয়াল ভেলোসিটি, এরিয়াল ভেলোসিটি জিনিসটা কি? এরিয়াল ভেলোসিটিটা আর কিছুই না, আমাদের এরকম টাইপের ধরলাম এই সেন্ট্রাল অরবিট বরাবর পার্টিকেলটা রয়েছে, পার্টিকেলটা এরকম একটা সেন্ট্রাল অরবিট বরাবর রয়েছে। তো সেক্ষেত্রে এই পয়েন্ট থেকে এটা যদি ও পয়েন্ট হয়, এদিকে আমার কাছে ও এক্স রয়েছে ইনিশিয়াল লাইন, এটা হচ্ছে ওটা হচ্ছে পোল। তো এখানে কোন একটা পার্টিকেল ধরলাম প্রাথমিকভাবে ইনিশিয়ালি এরকম একটা পি আর থিটা পয়েন্টে ছিল, পি আর থিটা পয়েন্টে সে ছিল। ঠিক আছে, পি আর থিটা পয়েন্টে ছিল, তাহলে এরকম এই ভ্যালুটা হচ্ছে আর এবং এটা হচ্ছে থিটা। এরপরে ধরলাম পি পয়েন্টটা সামথিং পি ড্যাশে চলে গেছে, পি পয়েন্টটা চলে গেছে পি ড্যাশে। সেক্ষেত্রে পি ড্যাশে যখন গেল, টি সময় ধরলাম ডেল টি সময়, পার্টিকেলটা ধরলাম ডেল টি সময় টি ড্যাশে চলে গেছে, পি ড্যাশে চলে গেছে, পি থেকে পি ড্যাশে চলে গেছে। তাহলে তাহলে এখানে আমাদের আরেকটা অ্যাঙ্গেল জেনারেট করছে নতুন করে, এক্সট্রা একটা থিটা তো ছিলই, তার সঙ্গে আরো একটা অ্যাঙ্গেল তৈরি হলো, এই অ্যাঙ্গেলটা, যেটাকে আমি নাম দিচ্ছি হচ্ছে ডেল থিটা। ডেল টি সময় ডেল থিটা পরিমাণ অ্যাঙ্গেল তৈরি হয়েছে ধরছি, ডেল টি সময় ডেল থিটা পরিমাণ অ্যাঙ্গেল তৈরি হয়েছে। তাহলে এই ডেল টি সময় যে আমাদের এরিয়াটা তৈরি হলো, যে এরিয়াটা আমাদের এখানে তৈরি হলো ডেল টি সময়, ঠিক আছে, ডেল টি সময় যে এরিয়াটা আমাদের এখানে তৈরি হয়েছে, এই এরিয়াটা, এই এরিয়া চেঞ্জের যে রেট অফ চেঞ্জ অফ এরিয়া, সেটাকে আমরা বলছি হচ্ছে এরিয়াল ভেলোসিটি। রেট অফ চেঞ্জ অফ ডিসপ্লেসমেন্ট, দিস ইজ কল্ড নর্মাল ভেলোসিটি, বাট রেট অফ চেঞ্জ অফ দি এরিয়া, যেটাকে অ্যাকচুয়ালি বলা হয় সেক্টোরিয়াল এরিয়া বলে ডিনোট করা হয় বা বলা হয়ে থাকে, সেটাকে আমরা বলে থাকি এরিয়াল ভেলোসিটি। তার একটা ফর্মুলা রয়েছে, অনেক সময় যদি কোয়েশ্চেন এমসিকিউতে জিজ্ঞাসা করে যে এরিয়াল ভেলোসিটিটা কি হবে, সেটা হচ্ছে আর স্কোয়ার থিটা ডট। ফর্মুলাটা কি হয়? আর স্কোয়ার ইন্টু থিটা ডট। অ্যাকচুয়ালি তার সঙ্গে একটা হাফ থাকে, হাফ হাফ ইন্টু আর স্কোয়ার ইন্টু থিটা ডট। ঠিক আছে, হাফ ইন্টু আর স্কোয়ার ইন্টু থিটা ডট। ওকে, তাহলে এখানে লিখে রাখি এরিয়াল ভেলোসিটি ইকুয়ালস টু হাফ ইন্টু আর স্কোয়ার ইন্টু থিটা ডট। ঠিক আছে, এই ফর্মুলাটা আমাদের অবশ্যই মনে রাখতে হবে, হাফ ইন্টু আর স্কোয়ার ইন্টু থিটা ডট। অ্যান্ড সেটা আরেকটা ফর্ম আছে, সেটাকে বলা হয় হাফ অফ ভিপি। এই ভি আর পি জিনিসটা কি সেটা আমি, আচ্ছা তাও বলে রাখি, ভি আর পিটা কি, যেটাকে আমরা ডিনোট করে থাকি হচ্ছে, ভিপিটাকে ডিনোট করি হচ্ছে এইচ দিয়ে, বা আর স্কোয়ার থিটা ডটকেও ডিনোট করি হচ্ছে এইচ দিয়ে। তার মানে এটা হচ্ছে এইচ বাই টু, এটা কিন্তু এইচ বাই টু। ওকে, ভিপিটা এইচ। হ্যাঁ ভিপিটা হচ্ছে এইচ, ভিপিটা হচ্ছে এইচ, আর স্কোয়ার থিটা ডটটা হচ্ছে এইচ। ঠিক আছে, স্যার ভিপিটা কিভাবে এলো আরেকবার বলুন। ভিপিটা বলে দিচ্ছি, এটা আমরা ফর্মুলা হিসাবে লিখছি। ঠিক আছে, ভিপিটা আমরা এখানে ফর্মুলা হিসাবে লিখছি, পি এর নোটেশনটা আমি কি জিনিস মানে জিনিসটা কি সেটা বলে রাখছি। ঠিক আছে, কি জিনিসটা কি সেটা আমি এখানে বলে রাখছি, কারণ প্রুফ করতে আমি যাচ্ছি না, প্রুফ আমি করবো না, ফলে প্রুফ করলে বোঝা যাবে কি ভিপিটা কি করে এলো। কিন্তু আমরা এখানে শুধুমাত্র ভি আর পি কি ইন্ডিকেট করছে সেটা আমি এখানে বলে রাখছি। ঠিক আছে, তো এখানটা লিখি হিয়ার পি ইজ দি, এই যে পি পয়েন্টে যদি একটা পারপেন্ডিকুলার ড্র করি,
পি পয়েন্টে যদি একটা পারপেন্ডিকুলার ড্র করি, ঠিক আছে, পি পয়েন্টে আমি কি করছি, একটা পারপেন্ডিকুলার ড্র করছি, পারপেন্ডিকুলার মানে ট্যানজেন্ট ড্র করছি, পি পয়েন্টে যে ট্যানজেন্ট ও পয়েন্ট থেকে সেই ট্যানজেন্টের উপর অঙ্কিত যে পারপেন্ডিকুলার, সেটা কিন্তু আর হবে তার কোনো গ্যারান্টি নেই। আরটা কিন্তু পারপেন্ডিকুলার হবে এমন কোনো কথা নেই, আরটা পারপেন্ডিকুলার নাও হতে পারে। যদি পারপেন্ডিকুলারটা এটা হয়, তাহলে এই যে ডিস্টেন্সটা, পারপেন্ডিকুলার ডিস্টেন্সটাই ট্যানজেন্টের উপর, পি পয়েন্টে অঙ্কিত ট্যানজেন্টের উপর, দি পারপেন্ডিকুলার ডিস্টেন্স ফ্রম দি পোল ইজ পি, স্মল পি। তাহলে পি ইজ দি লেন্থ অফ দি পারপেন্ডিকুলার length of the perpendicular to the tangent at capital P bracket r comma theta point tangent from the pole। আর ভিটা কি, ভিটা হচ্ছে ভেলোসিটি, ভিটা হচ্ছে ভেলোসিটি, কিরকম ভেলোসিটি না পি পয়েন্টে ভেলোসিটি, পি পয়েন্টে অর্থাৎ রেজাল্টেন্ট ভেলোসিটি। শুধু ভেলোসিটি বলতে আমি সবসময় কিন্তু একটা কথা বলি, সেটা হচ্ছে রেজাল্টেন্ট ভেলোসিটি। অ্যান্ড ভি ইজ দি resultant velocity of the particle at P, that is v কিন্তু এখানে root over of vr square plus v theta square, vr square plus v theta square। ঠিক আছে, পিটা নিয়ে আমাদের একটা সমস্যায় অবশ্যই পড়তে হবে, কারণ পেডাল ইকুয়েশন যে ব্যাপারটা, সেটা কিন্তু সিলেবাসে থাকে না অনেক সময়, যেমন আমাদের ছিল না। তো সেক্ষেত্রে পেডাল ইকুয়েশনের জিনিস দিয়ে কিন্তু এই পি ব্যাপারটা আসে। যে কোনো আমরা কার্ভকে পেডাল ইকুয়েশনে কনভার্ট করতে পারি, আমি নাহলে একটা দুটো দেখাবো। তো সেই পেডাল ইকুয়েশনটাই, ইকুয়েশনের সময় পিটা কাজে লাগে। এই যে পিটা লিখলাম, পি পয়েন্টে ট্যানজেন্টের উপর, পি পয়েন্টে যে ট্যানজেন্ট সেখানে তার পারপেন্ডিকুলার ডিস্টেন্সটা বলছি পি, আবার সেই পি পয়েন্টের রেডিয়াস ভেক্টর হচ্ছে আর। এই আর এবং পি এর মধ্যে একটা সম্পর্ক রয়েছে, একটা রিলেশন রয়েছে। ঠিক আছে, পেডাল ইকুয়েশন দিয়ে যদি আমরা কখনো অঙ্ক করি, তো সেক্ষেত্রে অঙ্কগুলো করতে গেলে লাগে, পি এবং আর এর মধ্যে একটা সম্পর্ক রয়েছে। অ্যাকচুয়ালি পি মানে হচ্ছে আর সাইন ফাই। পি মানে কি, পি মানে হচ্ছে আমাদের কাছে আর ইন্টু সাইন ফাই। ঠিক আছে, তাহলে এখানে জাস্ট লিখে রাখি একটু, যে এবার ফাই জিনিসটা কি, ফাই অ্যাঙ্গেলটা হচ্ছে এইখানে যে অ্যাঙ্গেলটা তৈরি হয়েছে, এইটা তো 90 ডিগ্রি আমরা বুঝতে পারছি, এই যে অ্যাঙ্গেলটা সেটা তো 90 ডিগ্রি, কিন্তু এইখানে যে অ্যাঙ্গেলটা তৈরি হচ্ছে সেটা যদি ফাই হয়, এই এই যে অ্যাঙ্গেলটা, রেডিয়াস ভেক্টরটা ট্যানজেন্টের সঙ্গে যে অ্যাঙ্গেলটা তৈরি করেছে, সেটা কিন্তু সবসময় যে 90 ডিগ্রি হতে হবে বা 90 ডিগ্রি হবে এমন কোনো কথা নেই। কিন্তু অ্যাঙ্গেলটা যদি ফাই হয়, তাহলে সেই ফাই পি এবং আর, ফাই পি এবং আর তার মধ্যে একটা সম্পর্ক রয়েছে, সেটা হচ্ছে পি ইকুয়ালস টু আর সাইন ফাই। এখানে জাস্ট লিখে রাখি, ইফ phi with the angle কার কার মধ্যে অ্যাঙ্গেল না, রেডিয়াস ভেক্টর এবং ট্যানজেন্ট, অ্যাঙ্গেল বিটুইন দি রেডিয়াস ভেক্টর at P and the tangent at P, then আমরা বলতে পারি যে P equals to R sin phi। ঠিক আছে, রিলেশনটা জাস্ট আমি লিখে রাখলাম, যদি কখনো কাজে লাগে। এমসিকিউ করতে আমি আগেও বলছি, এমসিকিউ করতে হয়তো এতটা কাজে লাগবে না, কিন্তু যদি কখনো স্টেটমেন্ট হিসাবে আসে বা কোনো ফর্ম হিসাবে আসে যে পি আর আর এর মধ্যে রিলেশন,
4টে অপশন রয়েছে, এরকম টাইপের বিভিন্ন যদি থিওরিটিক্যাল কোনো এমসিকিউ দেয় সেক্ষেত্রে কাজে লাগতে পারে। আদারওয়াইজ কিন্তু আমাদের শুধুমাত্র যদি এটুকুনি জানা থাকে এরিয়াল ভেলোসিটির ফর্মুলাটা কি, তাহলেই আমাদের কাজ মিটে যাবে। ঠিক আছে, এরিয়াল ভেলোসিটির ফর্মুলাটা আমাদের জেনে রাখতে হবে। ঠিক আছে, যাই হোক, এবার আমরা নেক্সট পোর্শনটাতে আসি। এবার যেটা আমরা করতে চলেছি সেটা হচ্ছে ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা, পোলার কোঅর্ডিনেট সিস্টেমে সেন্ট্রাল ফোর্সের জন্য ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা কি হবে, মোস্ট ইম্পর্টেন্ট একটা জিনিস। এটা দিয়ে কিন্তু আমাদের সমস্ত এমসিকিউ, 90% এমসিকিউ কিন্তু আমাদের শর্ট কোশ্চেন এটা দিয়ে নেমে যাবে। যে ডিফারেন্সিয়াল ইকুয়েশন অফ দি সেন্ট্রাল অরবিট, ঠিক আছে, এটা আমাদের কিন্তু জানতে হবে। তাহলে এখানে লিখে রাখি, হেডিংটা দিই ডিফারেন্সিয়াল ইকুয়েশন differential equation of central orbit in polar coordinate system. Differential equation of central orbit in polar coordinate system. ইকুয়েশনটা আমি পুরো জেনারেট করেই দেখাচ্ছি। ঠিক আছে, ইকুয়েশনটা পুরো আমি জেনারেট করে দেখাচ্ছি। সেটা জেনারেট করার পর যে জিনিসটা আসবে সেটা কিন্তু আমাদের খুব ইম্পর্টেন্ট একটা রেজাল্ট বা ইম্পর্টেন্ট একটা ফর্মুলা ফর দিস চ্যাপ্টার। সেটা সাবজেক্টিভ প্রবলেমই হোক বা এমসিকিউ হোক, যে কোনো প্রবলেমের ক্ষেত্রেই আমাদের ওটা খুব কাজের একটা জিনিস। ঠিক আছে, তার জন্য আবারও ছবি ছবি এখানে এই একটাই ছবি। ঠিক আছে, এখানে পোল রয়েছে ও, এখানে ও এক্স রয়েছে, এখানে কোন একটা কার্ভ রয়েছে আমাদের, অর্থাৎ সেন্ট্রাল অরবিট রয়েছে। ঠিক আছে, দেন এখানে ও পয়েন্ট থেকে সেন্ট্রাল অরবিটের উপর অ্যাট এনি ইনস্ট্যান্ট অফ টাইম টি কোন একটা সময় পি পয়েন্টে রয়েছে পার্টিকেলটা সেন্ট্রাল অরবিটের উপর, যার কোঅর্ডিনেটটা কত আর কমা থিটা, অর্থাৎ ও থেকে পি এর যে ডিস্টেন্স সেটা হচ্ছে আর, এবং এই যে অ্যাঙ্গেলটা তৈরি হয়েছে ওপিটা অর্থাৎ রেডিয়াস ভেক্টরটা ইনিশিয়াল লাইন ও এক্স এর সঙ্গে যে অ্যাঙ্গেল তৈরি করেছে সেটাই হচ্ছে থিটা। ঠিক আছে, সেটা হচ্ছে থিটা। এবার আমি ধরে নিচ্ছি উইদাউট লস অফ জেনারেলিটি আমাদের যে সেন্ট্রাল ফোর্সের আমরা এই জিনিসটা করছি, যেহেতু তো সেন্ট্রাল ফোর্সটা কাজ করছে হচ্ছে পি পয়েন্টে, সেটা আমি টুয়ার্ডস দি অরিজিন ধরে নিচ্ছি। টুয়ার্ডস দি অরিজিন ধরে নিচ্ছি, অ্যাওয়ে ফ্রম দি অরিজিনও ধরা যায়, টুয়ার্ডস দি অরিজিনও ধরতে পারি আমরা। কিন্তু এই অরিজিন বা সেন্টার বরাবর যে লাইনটা গেছে অর্থাৎ রেডিয়াস ভেক্টর বরাবরই কিন্তু ফোর্সটা কাজ করবে। সেটা টুয়ার্ডস দি ও হতে পারে অথবা অ্যাওয়ে ফ্রম দি ও হতে পারে। দুইভাবে বার করলেই একই জিনিস আমরা পাবো। তাই যে কোনো একটা পথ তো আমাদের ধরে নিতে হবে, দুদিকে তো এরকম ভাবে করতে পারি না। তো আমি উইদাউট লস অফ জেনারেলিটি আমি ধরে নিচ্ছি হচ্ছে টুয়ার্ডস দি ও সেন্ট্রাল ফোর্স এফটা কাজ করছে। সেন্ট্রাল ফোর্স যে এফটা রয়েছে সেটা কাজ করছে টুয়ার্ডস দি ও। ঠিক আছে, ব্যাস এবার এখানে আমরা একটু ডেসক্রিপশনটা দিই। The fixed center O is taken as the pole, and the fixed line OX is taken as the initial line, তাহলে এটা হচ্ছে আমাদের পোল and this is initial line. Okay, taken as the pole and
OX is taken as the initial line. ঠিক আছে, পোলার কোঅর্ডিনেট সিস্টেমে পোলার ইনিশিয়াল লাইনই থাকে, যেমন XY প্লেন থাকে, XY অ্যাক্সিস থাকে আমাদের কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেমে, সেরকমই এখানে থাকবে হচ্ছে পোল এবং ইনিশিয়াল লাইন। আচ্ছা, লেট আমরা এবার কি কার কথা বলবো? পি পয়েন্টের কথা বলবো। ঠিক আছে, পি পয়েন্ট হচ্ছে অ্যাট এনি ইনস্ট্যান্ট অফ টাইম টি তে পজিশন। লেট পি ব্র্যাকেটে আর কমা থিটা, লেট পি ব্র্যাকেটে আর কমা থিটা with the position of the particle at any instant of time t on the on its path where O থেকে P এর যে ডিস্টেন্সটা সেটাই হচ্ছে আমাদের কাছে এখানে আর, অর্থাৎ রেডিয়াস ভেক্টরটা, অ্যান্ড ভি উইথ দি ভেলোসিটি লিখে রাখলাম, ভিটা যদি লাগে তো লাগবে, না লাগলেও কোনো অসুবিধা নেই। ভি উইথ দি ভেলোসিটি অফ দি পার্টিকেল ভি উইথ দি ভেলোসিটি অফ দি পার্টিকেল অ্যাট পি। আচ্ছা, পি পয়েন্টে যে ফোর্সটা কাজ করছে সেটা হচ্ছে এফ। পি পয়েন্টে যে ফোর্সটা আমাদের এখানে কাজ করছে সেটা হচ্ছে এখানে এফ। ঠিক আছে, লেট ক্যাপিটাল এফ be the central force be the central force acting on the particle at P, acting on the particle P। ঠিক আছে, পার্টিকেলের মাসটা একবার বলে দিলে ভালো হতো। পার্টিকেলের মাসটা একবার আমি একটু কারেক্ট করে দিই এখানটাতে, এফ বি দি সেন্ট্রাল ফোর্স, এখানে একটু আমি ঠিক করে দিচ্ছি। ঠিক আছে, আমরা এখানে ফোর্সটাকে ফোর্স পার ইউনিট মাস নিচ্ছি, ফোর্স নিলেও কোনো অসুবিধা নেই। ঠিক আছে, লেট এফ বি দি সেন্ট্রাল ফোর্স পার ইউনিট মাস। ঠিক আছে, একক মাসের জন্য যে ফোর্সটা, অর্থাৎ সেন্ট্রাল অ্যাক্সিলারেশনের কথা বলছি আমি এখানে, ফোর্স পার ইউনিট মাস। ইউনিট মাসে যে ফোর্স সেটাকেই তো অ্যাক্সিলারেশন বলি। ঠিক আছে, আমরা 9-10 থেকে শিখে আসছি যে পি ইকুয়ালস টু এম এফ, পি ইকুয়ালস টু এম এফ। এফটা হচ্ছে অ্যাক্সিলারেশন, এমটা হচ্ছে মাস, পিটা হচ্ছে ফোর্সটা। তো পি বাই এম করলে আমরা কি পাবো? ফোর্সকে যদি আমরা এখন মাস দিয়ে ডিভাইড করি তো অ্যাক্সিলারেশনটা পেয়ে যাচ্ছি। ঠিক আছে, অর্থাৎ ফোর্স পার ইউনিট মাস মানে হচ্ছে অ্যাক্সিলারেশন। তাহলে ফোর্স পার ইউনিট মাস, that is central acceleration of the particle পার্টিকেলের মাসটা কত? পার্টিকেল অফ মাস এম। কোথায় কাজ করছে ফোর্সটা? পি পয়েন্টে কাজ করছে। যেহেতু ফোর্সটা ডিপেন্ডিং অন দি আর, ডিপেন্ডিং অন দি রেডিয়াস ভেক্টর আর, সো প্রতিটা পয়েন্টে কিন্তু ফোর্সের ভ্যালুটাও চেঞ্জ হয়ে যাবে। ফোর্সটাও কিন্তু একটা ভ্যারিয়েবল ফোর্স, বিকজ এফ ইজ নাথিং বাট দি ফাংশন অফ আর। সো প্রতিটা পয়েন্টে পার্টিকুলার যখন এখানে চলে যাবে তার তো আর নিশ্চয়ই এখানে আর থাকবে না, পার্টিকুলার আরটা তখন আরো বেড়ে যাবে। ঠিক আছে, বা কমে যাবে, যা খুশি হতে পারে, আরটা চেঞ্জ হবে মোট কথা। এবং আর যেহেতু চেঞ্জ হবে ফলে ফোর্সটাও কিন্তু সেই পয়েন্টে যদি এখানে চলে আসে তখন কিন্তু ফোর্সটাও সেই রেসপেক্টে চেঞ্জ হতে থাকবে, ডিপেন্ডিং অন দি রেডিয়াস ভেক্টর আর। So of the particle of mass m at P, then F is given by F equals to h square given by
the force F equals to h square u square into d2u d theta 2 plus u d2u d theta 2 plus u, where u equals to হচ্ছে 1 by r and h টা আমি আগেই লিখেছি, h টা হচ্ছে এরিয়াল ভেলোসিটি, মানে h by 2 মানে হচ্ছে এরিয়াল ভেলোসিটি, তাহলে h equals to হচ্ছে twice of the aerial velocity, twice of the aerial velocity, that is r square theta dot actually, বা অন্যভাবে বলে v into p, যেটা আমি আগে লিখে দিয়েছি। তো h এর ইন্টারপ্রিটেশন হচ্ছে h equals to r square theta dot, that is v into p, and u equals to হচ্ছে 1 by r. Then the force F is given by h square u square into d2u d theta 2 plus u, and এই যে ইকুয়েশনটা আমরা পেলাম, this is the differential equation of the central orbit. This is the differential equation of the central orbit. And এই যে ফর্মুলাটা রয়েছে, এটা হচ্ছে এই চ্যাপ্টারের মোস্ট ইম্পর্টেন্ট ফর্মুলা এবং সবচেয়ে বেশি কাজে লাগার ফর্মুলা হচ্ছে এটা। এমন একটাও প্রবলেম হয়তো নেই যেটাতে আমাদের এই ফর্মুলাটা কিন্তু কাজে লাগবে না। অর্থাৎ f equals to h square u square into d2u d theta 2 plus u, এরকম প্যাটার্নে থাকলেই কিন্তু আমাদের মানে এই ফর্মুলাটা কিন্তু অলওয়েজ কাজে লাগবে। আমাদের মেনলি যেটা বার করতে বলে এখানে, সেটা হচ্ছে ল অফ ফোর্স ফাইন্ড করতে বলে, ফাইন্ড দি ল অফ ফোর্স। আমি একটা এক্সাম্পল ছোট করে দিয়ে রাখছি এখানে, ফাইন্ড দি ল অফ ফোর্স ফর দি কার্ভ বা ফর দি সেন্ট্রাল অরবিট লিখে রাখছি আমি এখানে। সেন্ট্রাল অরবিট কিভাবে আমাদের ফর্মুলাটা অ্যাপ্লাই করতে হবে ফর দি সেন্ট্রাল অরবিট, সামথিং দিল r equals to, আমি শর্ট একটা ফর্ম নিচ্ছি, সেটা হচ্ছে e to the power theta, r equals to e to the power theta, okay, which is nothing but a equiangular spiral, যেটা আমি পোলার ফর্মের সময় আগেই বলেছি, ইকুইঅ্যাঙ্গুলার স্পাইরাল। ওকে, তো এটার ক্ষেত্রে আমাদের যদি এই ফর্মুলাটা অ্যাপ্লাই করে ল অফ ফোর্স বার করতে হয়, অর্থাৎ ফোর্সটা কার সঙ্গে মানে আর এর সঙ্গে কীভাবে ভ্যারি করছে, আর এর কোন পাওয়ারের সঙ্গে ভ্যারি করছে, বা এফ ভ্যারিজেস কত, সেটা যদি বার করতে বলে তাহলে আমরা কি করে করব। ঠিক আছে, তাহলে আমি এখানে ধরে নিচ্ছি সলিউশনটাতে equation of the curve, equation of the given curve কি দিয়ে দিয়েছে হচ্ছে r equals to e to the power theta। আমি প্রথমে একটা এক্সাম্পলের জন্য সিম্পল কার্ভ নিচ্ছি, এরপর আমি প্রবলেমগুলো যখন করব তখন পরপর দেখাচ্ছি যে কিভাবে আমরা অ্যাপ্লাই করব r equals to e to the power theta। তাহলে আর যদি e to the power theta হয়, তাহলে আমি বলে দিয়েছি কি আমাকে কি স্টেপগুলো কি না, u equals to 1 by r ধরে নিতে হবে। তাহলে u equals to 1 by r ধরি, তার মানে r equals to 1 by u equals to e to the power theta, where r equals to 1 by u, তার মানে this equals to u equals to কত, তাহলে e to the power minus theta, যদি উল্টে দিই 1 by u কে উল্টালে u, এবং e to the power theta কে যদি উল্টাই তাহলে e to the power minus theta, জাস্ট পাওয়ারের ব্যাপার, 1 by e to the power theta, that is e to the power minus theta উল্টালে। তাহলে সেখান থেকে আমরা যদি ডেরিভেটিভ করি, ডিফারেন্সিয়েট করি উইথ রেসপেক্ট টু থিটা, কারণ আমার দরকার হচ্ছে ফর্মুলায় বসাতে গেলে d2u d theta 2 দরকার, কারণ এফটা কি, এফটা হচ্ছে আমাদের কাছে h স্কোয়ার u স্কোয়ার ইন্টু d2u d theta 2 প্লাস u, এটা হচ্ছে ফর্মুলাটা। তাহলে এটার জন্য আমাদের যেটা দরকার সেটা হচ্ছে d2u d theta 2 দরকার। তার জন্য du d theta আগে বার করতে হবে ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ, তারপর তো সেকেন্ড অর্ডার করবো। ঠিক আছে, তো e to the power মাইনাস থিটা যদি হয় তাহলে ডেরিভেটিভ করলে কত, মাইনাস e to the power মাইনাস থিটা,
minus e to the power minus theta, and this is du d theta equals to তাহলে minus e to the power minus theta মানে কত u, ওকে। তাহলে therefore force equals to F equals to h square u square into d2u d theta 2 plus u, তার মানে h স্কোয়ার u স্কোয়ার টি স্কোয়ার মধ্যে থাকলো। আচ্ছা, du d theta মানে মাইনাস u, তাহলে this implies d2u d theta 2 মানে কত, মাইনাস du d theta মাইনাস du d theta, তার মানে this equals to আবার du d theta মানে কত মাইনাস u, du d theta মানে মাইনাস u, আর d2u d theta হচ্ছে মাইনাস du d theta, তাহলে du d theta জায়গায় এটা বসাচ্ছি, তাহলে মাইনাস অফ মাইনাস u দ্যাট ইজ প্লাস u, তাহলে d2u d theta মানে কত প্লাস u, তো ব্যাস d2u d theta জায়গায় u বসিয়ে দিচ্ছি, আর এই uটা তো রয়েছেই অ্যাজ সাম, তার মানে পেয়ে গেলাম কত 2u u স্কয়ার h স্কয়ার, তার মানে 2h স্কয়ার u কিউব 2h স্কয়ার u কিউব পেয়ে গেলাম। অ্যান্ড u কিউবটাকে আমাদের লাস্টে অবশ্যই r দিয়ে লিখে দিতে হবে, তাহলে u মানে যেহেতু 1/r, তার মানে 2h স্কয়ার বাই r কিউব, তার মানে দিস ইজ ইকুয়ালস টু কনস্ট্যান্ট বাই r কিউব, 2h স্কয়ার একটা কনস্ট্যান্ট ডিভাইডেড বাই r কিউব, তার মানে এখান থেকে আমরা যেটা বলতে পারছি সেটা হচ্ছে f ভ্যারিজেস 1/r কিউব। ঠিক আছে, দিস ইজ দি ল অফ ফোর্স। এভাবে আমাদের কোয়েশ্চেনে কিন্তু ল অফ ফোর্স বার করতে বলবে, এবং পরীক্ষার জন্য যেটা খুবই ইম্পর্টেন্ট ওরকম টাইপের একটা এমসিকিউ, যে ল অফ ফোর্স বার করতে বলবে, একটা সেন্ট্রাল কার্ভ দিয়ে দেবে, বিভিন্ন টাইপের প্রবলেম এরপর করাচ্ছি এই টপিকের উপর ডিপেন্ড করে, সেখানে ল অফ ফোর্স বিভিন্ন কার্ভের জন্য আমি বার করে দেখাবো, তারপরে আর কোনো নতুন কার্ভ আমাদের থাকবে না, আর থাকলেও আমরা ফর্মুলা বসিয়ে করে দিতে পারবো। এরপর আমি প্রবলেমগুলো এবার শুরু করছি। তাহলে দিস ইজ দি ল অফ ফোর্স, ওকে। তার মানে এফটা আর এর সাথে আর এর কিউবের সাথে ইনভার্সলি প্রপোর্শনাল, এফ ভ্যারিজেস 1/r কিউব, এটাই হচ্ছে ল অফ ফোর্স, মানে ফোর্সটা কিভাবে ভ্যারি করছে আর এর সাথে। ঠিক আছে, তাহলে এরপর আসা যাক আমাদের এমসিকিউতে পরপর, যেগুলো এই টাইপের মধ্যে পড়ছে। আচ্ছা, ফার্স্ট যে প্রবলেমটা আমরা এখানে সলভ করব সেটা হচ্ছে, বলেছে a particle describes a curve whose equation is a by r, ঠিক আছে, equation is a by r equals to theta squared plus b, বিটাও কনস্ট্যান্ট এটাও কনস্ট্যান্ট, সেটা আমরা বুঝতেই পারছি। ঠিক আছে, তাহলে given equation of the curve under a force to the pole, then the law of force, ফোর্সটা এখানে পি দিয়েছে, ঠিক আছে, আমরা যেটা এফ ধরে করেছি সেটাকে ক্যাপিটাল পি বলেছে, ক্যাপিটাল পিটা কিন্তু এখানে এফ, ক্যাপিটাল পিটা যেটা বলতে চাইছে সেটাই হচ্ছে অ্যাকচুয়ালি এখানকার এফ, এফ দিলেই ভালো হতো, কারণ পিটা আমরা সাধারণত পয়েন্ট হিসেবে ধরি। আচ্ছা, তো কি করতে হবে, ফর্মুলা ওই একটাই, ফর্মুলাটা আমরা একটু এখানে মনে রাখি, সেটা হচ্ছে পি বলি বা এফ বলি, এখানে পি দিয়েছে তাই পি লিখছি, পি ইকুয়ালস টু এইচ স্কোয়ার ইউ স্কোয়ার ইন্টু ডি টু ইউ ডি থিটা টু প্লাস ইউ, ব্যাস এইটুকুনি ফর্মুলা মুখস্থ করলে আমাদের হয়ে যাচ্ছে। এইটুকুনি ফর্মুলা যদি আমরা মনে রাখতে পারি তাহলে কিন্তু অঙ্কগুলোতে কিচ্ছু নেই। ঠিক আছে, তো তার জন্য আমাদের ইউটা কি, ইউটা হচ্ছে 1/r, ইউটা কি, ইউটা হচ্ছে 1/r, ওকে। তাহলে এখানে দিস ইমপ্লাইজ আমরা এটাকে লিখতেই পারি এ ইউ ইকুয়ালস টু থিটা স্কোয়ার প্লাস বি, ওয়্যার 1/r ইকুয়ালস টু ইউ, এটা সাবস্টিটিউশনটা করে নিলাম। তাহলে এবার ডিফারেন্সিয়েট করব, তাহলে এ ইন্টু ডিউ ডি থিটা, থিটা রেসপেক্টে ডিফারেন্সিয়েট করছি, তাহলে এ ইন্টু ডিউ ডি থিটা ইকুয়ালস টু 2 থিটা, বিটা তো কনস্ট্যান্ট সেটা তো 0 হয়ে গেল,
তার মানে দিস ইমপ্লাইজ ডিউ ডি থিটা ইজ ইকুয়ালস টু কত হচ্ছে 2a ইন্টু থিটা। অ্যান্ড এগেন যদি আমরা ডিফারেন্সিয়েট করি ডি টু ইউ ডি থিটা টু, বিকজ ফর্মুলায় ডি টু ইউ ডি থিটা টু আছে, ডিউ ডি থিটা নেই। সো ডি টু ইউ ডি থিটা টু আমাদের এখানে ডিটারমাইন করে নিতে হবে। তাহলে 2/a হয়ে যাবে, থিটার স্পেস ডেরিভেটিভ করলে থিটাটা 1 হয়ে যাবে। তাহলে দেয়ার ফোর পি ইকুয়ালস টু মানে ফোর্স ইকুয়ালস টু, ঠিক আছে, এটা এফও কোয়েশ্চেনে এফও থাকতে পারে, পিও থাকতে পারে, যা থাকবে থাকবে। ফোর্স ইকুয়ালস টু ফোর্স পি ইকুয়ালস টু সেটা কত হচ্ছে এইচ স্কোয়ার ইউ স্কোয়ার। তো এইচ স্কোয়ারটা এইচ স্কোয়ারের মধ্যে থাকুক। ইউ স্কোয়ার মানে কত? ইউ স্কোয়ার মানে আমরা লিখতে পারি 1/r, 1/r এর স্কোয়ার। ইউ মানে হচ্ছে 1/r, কারণ এখানে কোনো ইউ নেই, আর ইউ থাকা উচিত নয়, বিকজ ইউটা আমরা নিজেরা ধরছি। তাহলে কোয়েশ্চেনে যেহেতু আর আছে, আর দিয়ে অ্যান্সার থাকবে। ডি টু ইউ ডি থিটা টু, ডি টু ইউ ডি থিটা টু মানে হচ্ছে 2/a প্লাস 1/r। এটা ক্যালকুলেট করলে কত হচ্ছে এইচ স্কোয়ার ইন্টু 2r প্লাস a ডিভাইডেড বাই r কিউব, 2r প্লাস a ডিভাইডেড বাই r কিউব। এইচ স্কোয়ার যেহেতু কনস্ট্যান্ট, তার মানে we must have p varies, p is proportional to 2r plus a divided by r cube. তার মানে অপশন ডি ইজ কারেক্ট, অপশন ডি ইজ কারেক্ট। অপশন ডি তে রয়েছে 2r বাই a, 2r প্লাস a ডিভাইডেড বাই r কিউব, ঠিক আছে। এই টাইপের এমসিকিউ কিন্তু পরীক্ষাতে অবশ্যই একটা থাকবে, একটা পাওয়াই যাবে আমাদের, কারণ এই ধরনের এমসিকিউ পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট। যে কোনো যেখানে আমাদের এমসিকিউ থাকবে ডিনামিক্সের, সেখানেই কিন্তু এই ধরনের এমসিকিউ আমাদের কাজে লাগে, কারণ এগুলো আসেই পরীক্ষাতে। নেক্সট প্রবলেম আসে, এই টাইপের যত প্রবলেম আছে কয়েকটা সলভ করি। নেক্সট রয়েছে এটা, এক সেকেন্ড। হয়েছে? হুম। আচ্ছা, নেক্সট কোয়েশ্চেন দিয়েছে এটা। জাস্ট এখানে কার্ভের ইকুয়েশনটা জাস্ট চেঞ্জ করে দিয়েছে, কার্ভের ইকুয়েশনটা কিন্তু এখানে চেঞ্জ করে দিয়েছে। সেটা দিয়েছে হচ্ছে আর ইকুয়ালস টু এ ইন্টু ই টু দি পাওয়ার কে ইন্টু থিটা, ঠিক আছে। আমি যখন পোলার কোঅর্ডিনেট সিস্টেমে মোশন ইনক্লুড করিয়েছিলাম, রেডিয়াল ক্রস রেডিয়াল, তখন বলেছিলাম এটা কিন্তু একটা ইকুইঅ্যাঙ্গুলার স্পাইরালকে ইন্ডিকেট করে, ঠিক আছে। এটা কিন্তু একটা ইকুইঅ্যাঙ্গুলার স্পাইরালকে ইন্ডিকেট করে। সেখানে আমি পুরো ছবি টবি এঁকে দেখিয়েছিলাম যে ইকুইঅ্যাঙ্গুলার স্পাইরাল জিনিসটা কি। ইকুইঅ্যাঙ্গুলার স্পাইরালকে ইন্ডিকেট করে। তাহলে যাই হোক, আমাদের কি করতে হবে এখানে, আমাদের বের করতে হবে হচ্ছে ফর্মুলাটা। তো আর ইকুয়ালস টু হচ্ছে 1/u, তাহলে 1/u ইকুয়ালস টু a ইন্টু ই টু দি পাওয়ার কে থিটা, 1/u ইকুয়ালস টু a ইন্টু ই টু দি পাওয়ার কে থিটা। তার মানে u ইকুয়ালস টু 1/a, ই টু দি উল্টে দিলে কত হচ্ছে, এটা উল্টে 1/a হয়ে যাচ্ছে, আর ই টু দি পাওয়ার কে থিটা উল্টে ই টু দি পাওয়ার মাইনাস কে থিটা হয়ে যাচ্ছে, ঠিক আছে। এবার আমরা ডিফারেন্সিয়েট করবো, তাহলে দিস ইমপ্লাইজ ডিউ ডি থিটা। আমরা চাইলে এটাকে ওদিকে পাঠাতে পারি, কিন্তু কোনো দরকার নেই, আমার তো ডিউ ডি থিটা বা ডি টু ইউ ডি থিটা লাগবে। তাহলে এটাকে ওদিকে পাঠিয়ে আবার এদিকেই আনতে হবে লাস্টে। ডিউ ডি থিটা কত হবে, 1/a কনস্ট্যান্ট আকারে থাকলো, ই টু দি পাওয়ার মাইনাস কে থিটা মানে মাইনাস কে একটা আসলো, টুগেদার উইথ ই টু দি পাওয়ার মাইনাস কে থিটা। এবার আমরা করবো হচ্ছে ডি টু ইউ ডি থিটা টু। তো ডি টু ইউ ডি থিটা টু করার আগে আমরা একটা জিনিস চাইলেই করতে পারি, করে লাভ হবে কি? লাভ না হলে করে লাভ নেই। কত হচ্ছে মাইনাস কে তো থাকলো, এটার তো ভ্যালু আমরা বসাতে পারি হচ্ছে, এটার ভ্যালু কিছুই বসাতে পারি না, এখান থেকে 1/u দিয়ে বসাতে পারি। বসে কি হবে? কোনো লাভ হবে না, বেকার।
আচ্ছা থাকুক, আপাতত আপাতত থাকুক। d2u d থিটা 2 কত হচ্ছে? তাহলে 1/k, আবার একটা মাইনাস কে আসবে, আবার একটা মাইনাস কে চলে আসবে, তার মানে কত আসছে? কে স্কোয়ার বাই এ ই টু দি পাওয়ার মাইনাস কে থিটা, এরকম কিছু একটা আসছে। ঠিক আছে, এরকম টাইপের আসছে, এরকম আসছে। ঠিক আছে, তাহলে দেয়ার ফোর, এখন কি ভ্যালুটা পুট করে দিলে? মানে এই এর ভ্যালুটা। হ্যাঁ। আচ্ছা আমি আগে পিটা লিখি, পিটা লিখলে বুঝতে পারবো যে ভ্যালু বসালে সুবিধা হবে কিনা। পিটা আগে একবার লিখি তো। পি ইকুয়ালস টু পি এর ফর্মুলাটা কি না, এইচ স্কোয়ার ইউ স্কোয়ার ইন্টু d2u d থিটা 2 প্লাস ইউ। ঠিক আছে, এটা ফর্মুলা। তো এইচ স্কোয়ার মানে এইচ স্কোয়ার কনস্ট্যান্ট সেটা। ইউ স্কোয়ার মানে, ইউ স্কোয়ার মানে হচ্ছে 1/r স্কোয়ার। আচ্ছা, d2u d থিটা 2 মানে হচ্ছে কে স্কোয়ার বাই এ ই টু দি পাওয়ার মাইনাস কে থিটা, and this is equals to plus 1/r। ইউ মানে 1/r। এই যে এই ভ্যালুটা, সেটা আমরা এবার আর দিয়ে বসিয়ে দিই। তাহলে আর স্কোয়ার আমাদের কাছে আর মানে কত? আর মানে কত? আর মানে হচ্ছে a ইন্টু ই টু দি পাওয়ার কে থিটা। তাহলে যদি এরকমই হয়, তার মানে এই যে জিনিসটা রয়েছে, এটা কিন্তু আলটিমেটলি আমরা যদি ঠিক করে একটু খেয়াল করি, সেটা কিন্তু ই এ টু দি পাওয়ার কে থিটার হোল ইনভার্স আকারে রয়েছে। ঠিক আছে, অথবা আমাদের এইভাবে না লিখে অত কঠিন করার দরকার নেই সহজ জিনিসটাকে। এ ইন্টু ই টু দি পাওয়ার 1/, এটা 1/, রাখলাম, ই টু দি পাওয়ার মাইনাস কে থিটাটা কিন্তু অ্যাকচুয়ালি নিচে কে থিটা। তাহলে আমরা এই আর এর ভ্যালুটা যদি এবার বসিয়ে দিই, এই যে আর এর ভ্যালুটা নিলাম, ঠিক আছে, আর এর ভ্যালু যেটা দেওয়া আছে সেটা যদি বসিয়ে দিই, তাহলে কিন্তু অ্যান্সার চলে আসবে। এটা হচ্ছে নিচেরটা আর, তার মানে কত হলো? আর যদি কমনই নিই, আরটা যদি কমন নিই, তাহলে এইচ স্কোয়ার, এটা হয়ে গেল কে স্কোয়ার প্লাস 1 ইন্টু 1/, কিন্তু আর কিউব চলে আসছে। তার মানে দিস ইমপ্লাইজ পি ভ্যারিজেস 1/r কিউব। বোঝা গেছে? লাস্টে তো আমার অ্যান্সারটা আর দিয়ে দরকার, তাই ইউ দিয়ে অত ভ্যালু ট্যালু বসিয়ে দরকার নেই। অ্যাকচুয়ালি যেভাবেই করবো না কেন একই অ্যান্সার বেরোবে, কোনো অসুবিধা নেই আমাদের। হয়েছে? তার মানে অপশন সি ইজ কারেক্ট। আচ্ছা, নেক্সট প্রবলেম। হয়েছে সবার এটা? না স্যার, 1 মিনিট দাঁড়ান। কোয়েশ্চেনটা একবার দেখান। হচ্ছে? হ্যাঁ হয়েছে। আচ্ছা, নেক্সট কোয়েশ্চেন। ঠিক আছে, এবার যে কোয়েশ্চেনটা দিয়েছে সেটা হচ্ছে একটা ইলিপস কে ডেসক্রাইব করছে। অ্যাকচুয়ালি ইলিপস বলবো না, সেটা একটা কনিক কে ডেসক্রাইব করছে। এবার এর ভ্যালু যেহেতু লেস দ্যান 1 হিসাবে রেখেছে, তাই এখানে বলেছে যে এটা একটা ইলিপস কে ইন্ডিকেট করেছে। ঠিক আছে, L/R ইকুয়ালস টু 1 প্লাস সি কস থিটা। তাহলে পোলার ইকুয়েশন of the ellipse
সেটা কত? এখানে এগুলো প্রত্যেকটার আলাদা আলাদা মিনিং আছে, যেমন ইটাকে বলা হয় ইসেন্ট্রিসিটি, এলটাকে বলা হয় লেন্থ অফ দি সেমিল্যাটাস রেক্টাম। ঠিক আছে, সেমিল্যাটাস রেক্টাম নয়, সরি, এটা প্যারাবোলা নয়, এটাকে এলটাকে বলা হয় লেন্থ অফ দি সেমি মেজর অ্যাক্সিস আমরা বলতে পারি। তো দি পোলার ইকুয়েশন অফ দি ইলিপস সেটা কত হচ্ছে? সেমিল্যাটাস রেক্টামও বলা যায়, অসুবিধা কিছু নেই, 1 প্লাস, এর অ্যাকচুয়ালি সেমিল্যাটাস রেক্টামই, মানে ইলিপসের ক্ষেত্রেও তো থাকবে, ই কস থিটা, এল বাই আর ইকুয়ালস টু 1 প্লাস ই কস থিটা, যেখানে ই এর ভ্যালু হচ্ছে লেস দ্যান 1, আন্ডার এ ফোর্স হুইচ ইজ অলওয়েজ ডিরেক্টেড টুয়ার্ডস দি ফোকাস। ঠিক আছে, ফোকাসের দিকে ডিরেক্টেড, দেন দি ল অফ ফোর্স পি, দেন দি ল অফ ফোর্স পি। তার মানে এখানে কোন একটা ফোকাসে আমাদের ইয়েটাকে নিয়ে নেওয়া হয়েছে, পোলটাকে নিয়েছে, সেই হিসেবে বলতে চাইছে ডিরেক্টেড টুয়ার্ডস দি ফোকাস, তার মানে কোন একটা ফোকাসে আমাদের পোলটাকে নিয়েছে। অ্যাকচুয়ালি এমসিকিউ করতে আমাদের কিছুই লাগবে না, এগুলো এত গভীরে যাওয়ার দরকার নেই। তাহলে কত হচ্ছে? ডিফারেন্সিয়েট করবো, তার মানে এল ইউ ইকুয়ালস টু 1 প্লাস ই কস থিটা। তাহলে আমি বলেছিলাম যে ওই সাবস্টিটিউশনটা কতটা এখানে জরুরি, ইউ ইকুয়ালস টু 1/r এর সাবস্টিটিউশনটা। তাহলে এবার ডিফারেন্সিয়েট করবো, এল ইন্টু ডিউ ডি থিটা ইজ ইকুয়ালস টু মাইনাস সি সাইন থিটা, অ্যান্ড দেন এল ইন্টু ডি টু ইউ ডি থিটা টু, আবার যদি ডিফারেন্সিয়েট করি তাহলে এলটা কনস্ট্যান্ট থাকলো, ডি টু ডি থিটা টু ইজ ইকুয়ালস টু কত হবে? মাইনাস সি কস থিটা, মাইনাস সি কস থিটা। তার মানে দিস ইমপ্লাইজ ডি টু ইউ ডি থিটা টু equals to minus e cos theta divided by L, ঠিক আছে, মাইনাস ই কস থিটা ডিভাইডেড বাই এল। সেটা আমরা আর দিয়ে ভ্যালু বসাতেই পারি, কিন্তু আমি পরে দেখছি, এখন এগুলো বসাতে গেলে অসুবিধা হয়, আমরা কি ফোর্সের সময় যদি লাগে তবে বসাবো প্যাটার্নটাকে আনার জন্য। এবার ফোর্সটা আমরা বার করতে চাইছি, এইচ স্কোয়ার ইউ স্কোয়ার ইন্টু ডিটি ইউ ডি থিটা টু প্লাস ইউ, তাহলে দিস ইকুয়ালস টু এইচ স্কোয়ার ইউ স্কোয়ার মানে হচ্ছে 1/r স্কোয়ার, ডিটি ইউ ডি থিটা টু মানে হচ্ছে এই ভ্যালুটা মাইনাস ই কস থিটা ডিভাইডেড বাই এল, প্লাস ইউ মানে হচ্ছে 1/r, ইউ মানে হচ্ছে 1/r। এবার আমাদের এটাকে ভ্যালু যদি বসাতেই হয়, সেটা আমরা অবশ্যই আমরা কিন্তু L/r দিয়ে কিছু একটা করে বসাতেই পারি। তাহলে কি করে বসাতে পারি? এখান থেকে যদি আমি এইটার ভ্যালু চাইছি, এলটাকে যদি ডিভাইড করে দিই, এলটাকে যদি ইনকেস ডিভাইড করে দিই তাহলে কি আসছে? এলটাকে যদি আমরা ডিভাইড করে দিই তাহলে কি আসছে? আচ্ছা, এখান থেকে আমরা অ্যাকচুয়ালি কি পাচ্ছি দেখি একটু, L/r ইকুয়ালস টু 1 প্লাস সি কস থিটা, তাহলে 1/r ইকুয়ালস টু 1/l প্লাস প্লাস ই কস থিটা বাই এল, এরকম টাইপের আসছে। তাতে লাভটা কি আছে? এটা যদি আসেই তাহলে মাইনাস ই কস থিটা চলে এসছে মনে হচ্ছে 1/l মাইনাস 1/r এসে গেছে, এখানে জাস্ট বসিয়ে দিলেই চলে আসবে। তাহলে এইচ স্কোয়ার ডিভাইডেড বাই আর স্কোয়ার, তার মানে 1/l মাইনাস সহ বসাচ্ছে, কিন্তু এটা কিন্তু মাইনাসের ভ্যালুটাই বার করেছি, তার মানে এখানে কিন্তু আবার নতুন করে নেগেটিভ দিয়ে গুণ করে দেবো না এটাকে, তাহলে ভুল হয়ে যাবে। আমরা কিন্তু মাইনাসটাই একবারে যেটা রয়েছে এখানে সেটাই বার করেছি। তো 1/l মাইনাস 1/r প্লাস 1/r, সিন্স বলে পাশে এটা লিখে রাখতে হবে। তো হয়ে তো গেল, এইচ স্কোয়ার বাই এল সেটা কনস্ট্যান্ট ইন্টু 1/r স্কোয়ার, তার মানে পি ভ্যারিজেস 1/r স্কোয়ার। কারণ ওই এক্সপ্রেশনটা না লিখলে আমরা ঠিক বুঝতে পারবো না যে কতটা কি দরকার, কতটা ভ্যালু বসানোর দরকার। অ্যাকচুয়ালি আর দিয়ে এটাকে বার করতেই হচ্ছে প্রত্যেকটা অঙ্কেই, তার মানে
অপশন বি ইজ কারেক্ট। ঠিক আছে, আচ্ছা আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমাদের একাডেমি থেকে WBSSC SLST ম্যাথামেটিক্সের 9, 10 এবং 11, 12 এর লাস্ট মোমেন্ট প্রিপারেশন ব্যাচ স্টার্ট হচ্ছে, অর্থাৎ নেক্সট উইক থেকে কিন্তু আমাদের ব্যাচ স্টার্ট হয়ে যাচ্ছে এবং খুবই নমিনাল ফিজে, জাস্ট 1000 টাকা নয়, অনলি 500 রুপিসে আমাদের কিন্তু ব্যাচ আপনারা জয়েন করতে পারেন। তো এখানে কি কি পাওয়া যাচ্ছে, এখানে অবশ্যই লাইভ এবং রেকর্ডেড অনলাইন ক্লাস রয়েছে, অর্থাৎ আপনারা যদি কোনো ক্লাস কোনো কারণবশত মিস করেন তো তার রেকর্ডেড ভিডিও কিন্তু আপনারা সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন এবং অবশ্যই ক্লাস নোটস থাকছে এবং মক টেস্টের ব্যবস্থা থাকছে, যাতে করে আপনারা আপনাদের প্রিপারেশনটাকে ঠিক কতটা হয়েছে নিজেদের যাচাই করে নিতে পারেন। তার জন্য কিন্তু মক টেস্টেরও ব্যবস্থা থাকছে এবং নট অনলি মক টেস্ট, তার সমস্ত ডাউট আপনারা ক্লিয়ার করে দেওয়া হবে। ইম্পর্টেন্ট ব্যাপার সেটা হচ্ছে 100% সিলেবাস আমরা কভার করবো, এটা হচ্ছে আমাদের গ্যারান্টি অবশ্যই, কারণ প্রত্যেকটা চ্যাপ্টারের প্রত্যেকটা জিনিস কিন্তু আমরা কনসেপ্টের সাথে এবং প্র্যাকটিসের সাথে, এমসিকিউ প্র্যাকটিসের সাথে কিন্তু কভার করব, যাতে করে আপনারা অনেক বেশি কনফিডেন্ট থাকেন যে না, এই টপিকের উপর যা কোয়েশ্চেনই পরীক্ষা আসবে সেটা আমরা অ্যাটেন্ড করে আসতে পারবো। ঠিক আছে, তো নিজেদের প্রিপারেশনকে একটি সিস্টেমেটিক ওয়েতে এগিয়ে নিয়ে যেতে এবং এই লাস্ট সময়, এত অল্প মিনিমাম সময় নিজেদের ম্যাক্সিমাম প্রিপারেশনের জন্য এবং নিজেদের প্রিপারেশনকে অনেক বেশি স্ট্রং এবং স্মুথলি নিজেদের লক্ষ্যের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এবং এত বছর পর যে পরীক্ষাটা হতে চলেছে সেটার সুযোগটাকে যথাযথভাবে কাজে লাগানোর জন্য কিন্তু আজই জয়েন করুন, আজই যোগাযোগ করুন আমাদের এই নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে। এই নাম্বারে আমরা খুব সিম্পলি আপনারা জয়েন করতে পারবেন, সেটা হচ্ছে জাস্ট এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনাদের নিজেদের নাম এবং কোন ব্যাচে, অর্থাৎ 9, 10 বা 11, 12 কোন ব্যাচে আপনারা জয়েন করতে চান সেটা লিখে আমাদের হোয়াটসঅ্যাপ করুন, আমরা অবশ্যই আপনাদের রেসপন্স করে দেব এবং কিভাবে নেক্সট আপনারা ব্যাচ জয়েন করতে পারবেন সেটা আমরা সেখানেই জানিয়ে দেবো। ঠিক আছে, তো চলা যাক নেক্সট আমাদের লেকচারে যেটা হচ্ছিল এই কোয়েশ্চেনটা। If a particle describes a curve r to the power n equals to a to the power n cos n theta, ঠিক আছে, এই অঙ্কটা খুব ভালো একটা প্রবলেম, কারণ এখানে আমরা n এর বিভিন্ন ভ্যালু চেঞ্জ করে করে কিন্তু অ্যান্সার করে ফেলতে পারবো। ঠিক আছে, তো এখানে যেটা বলেছে r to the power n equals to a to the power n cos n theta under a central force towards the pole, then the law of force is r to the power n equals to কত দিয়েছে, a to the power n cos n theta। এখান থেকে আমি অনেকগুলো ভ্যালু দেখাবো, প্রত্যেকটা আলাদা আলাদা কার্ভের আলাদা আলাদা ভ্যালু পেয়ে যাবো এই পুরো অঙ্কটা থেকে। ঠিক আছে, এন এর বিভিন্ন ভ্যালুর জন্য বিভিন্ন পোলার কার্ভকে কিন্তু এখানে নির্দেশ করবে, ফলে আমরা জেনারেল ভাবে করে তারপর এন এর পার্টিকুলার ভ্যালু বসিয়ে বসিয়ে প্রত্যেকটা কার্ভ আমি দেখাবো লাস্টে। আগে এটার জন্য করি জেনারেল ভাবে। আচ্ছা, আমি একটু অন্যভাবে করছি, একটু লগ নিয়ে করছি জিনিসটাকে। আর টু দি পাওয়ার এন ইকুয়ালস টু এ টু দি পাওয়ার এন কজ এন থিটা আছে, তো আমরা সেটাকে আমরা লিখতেই পারি। এটাকে কি লেখা যেতে পারে, 1/u to the power n equals to a to the power n cos n theta, where u equals to 1/r. Well, this implies আমরা যদি লগ নিই তাহলে লগ নিলে কত হচ্ছে, মাইনাস এন লগ ইউ। লগ নিলে কত হয়ে যাবে, মাইনাস এন লগ ইউ, বিকজ লগ ইউ টু দি পাওয়ার মাইনাস এন আসছে, মাইনাস এনটা আগে চলে আসবে। একইভাবে এটা চলে আসবে হচ্ছে এন লগ এ প্লাস লগ কজ এন থিটা, এরকম আসছে। তার মানে দিস ইমপ্লাইজ, এবার যদি ডিফারেন্সিয়েট করি উইথ রেসপেক্ট টু থিটা, এবার যদি আমরা ডিফারেন্সিয়েট করি উইথ রেসপেক্ট টু থিটা, ডিফারেন্সিয়েটিং উইথ রেসপেক্ট টু থিটা উই গেট, তাহলে মাইনাস এন লগ ইউ এর ডেরিভেটিভ হচ্ছে 1/u, কিন্তু তার সাথে চলে আসবে ডিউ ডি থিটা ইজ ইকুয়ালস টু এন লগ এ, এন ইন্টু লগ এ, তো লগ এটা
যেহেতু থিটা রেসপেক্টে করছি এটা জিরোই হয়ে যাবে, লগ এটাও কনস্ট্যান্ট, এনও কনস্ট্যান্ট, তার মানে জিরো। আর এখানে কত আসছে, 1/cos n থিটা, সেই সাথে লগের জন্য 1/cos n থিটা, এবং cos n থিটার ডেরিভেটিভ আসবে এখানে চেন রুলের জন্য। তো cos n থিটার ডেরিভেটিভ হচ্ছে -n sin n থিটা। তার মানে দিস ইমপ্লাইজ -n/u du d theta equals to -n tan n theta, এরকম আসছে। অ্যান্ড n ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে, n গুলো এখান থেকে ক্যান্সেল হয়ে যাচ্ছে, পড়ে থাকছে -1/u ইন্টু du d theta ইকুয়ালস, ও মাইনাসও তো ক্যান্সেল হয়ে গেছে, তাহলে মাইনাসও লাগবে না, জাস্ট tan n থিটা। ঠিক আছে, বা দিস ইমপ্লাইজ du d থিটা বার করে নিই, সেটা হচ্ছে u tan n থিটা, du d থিটা সমান u tan n থিটা, এটা পাচ্ছি। এটাকে ধরলাম কিছু একটা নাম্বারিং করে দিই। এটা হচ্ছে 1 নম্বর। ঠিক আছে, এইসব প্রবলেম গুলো এমসিকিউ হিসাবে একটু লেন্দি প্রসেসটা। ডিউ ডি থিটা ইকুয়ালস টু ইউ ট্যান এন থিটা। এইবার আমাদের দরকার ডি টু ইউ ডি থিটা টু, তাহলে দেয়ার 4 ডি টু ইউ ডি থিটা টু, সেটা করলে কত হবে, ইউ ট্যান এন থিটা রয়েছে তার ডেরিভেটিভ করতে হবে। ঠিক আছে, তার ডেরিভেটিভ করতে হবে। তো ইউ এর ডেরিভেটিভ করলে ডিউ ডি থিটা অ্যান্ড ট্যান এন থিটা যা আছে থাকলো। এবার কিছুটা আগের মতোই করছি। দেন ইউটা সেম রেখে ট্যান এন থিটার ডেরিভেটিভ করলে কত হবে, এন সেক স্কয়ার এন থিটা। ঠিক আছে, তাহলে দিস ইকুয়ালস টু ডিউ ডি থিটা মানে এগেন ইউ ট্যান এন থিটা, তাহলে ইউ ট্যান স্কয়ার এন থিটা। ইউজিং ওয়ান, 1 নম্বর থেকে ইউ ট্যান এন থিটা বসিয়েছি এখানে। ঠিক আছে, ক্যালকুলেশন গুলো ভালো করে পরপর দিয়ে, মানে কোথাও ভুল হলে আমাকে বলবে। তো এখানে ইউ ট্যান স্কয়ার এন থিটা প্লাস ইউ এন সেক স্কয়ার এন থিটা হচ্ছে। তাহলে এটাকে যদি আমি ট্যান আর সেক একসাথে নিতে চাই, ঠিক আছে, সেক আর ট্যান যদি একসাথে নিতেই চাই, তাহলে আমাকে নিতে হবে যেটা, ইউটা কমন রাখছি, ইউটাকে আমি কমন রাখলাম। ঠিক আছে, আমার দরকার সেক স্কয়ার ইন থিটা মাইনাস ট্যান স্কয়ার ইন থিটা করলে একটা ফর্মুলায় পড়বে। তাহলে যেহেতু ট্যান এটাকে নেগেটিভ নিতে হচ্ছে, তাহলে এখানে একটা আমি নেগেটিভ সাইন রেখেই দিলাম। ঠিক আছে, তাহলে এবার আমাকে একটু অ্যাডজাস্টমেন্টটা করতে হবে। এখানে ইউ এন সেক স্কয়ার ইন থিটা আছে, তার মধ্যে মাইনাস ইউ একটা, মানে মাইনাস একটা নিয়ে নিয়েছি, তাহলে এখানে এন প্লাস ওয়ান করতে হবে। ঠিক আছে, আমি ইচ্ছা করে এই জিনিসটা ডিটেলসে করাচ্ছি, কারণ এরপর আমি এটা যখন বেরিয়ে যাবে এটার কার সঙ্গে প্যাটার্নটা, এটার ফোর্সের প্যাটার্নটা যখন আমরা পেয়ে যাব, তখন সেখানে জাস্ট যে কোনো ইকুয়েশনকে যদি আমি এই প্যাটার্নে আর টু দি পাওয়ার এন ইকুয়ালস টু এ টু দি পাওয়ার এন কজ এন থিটা ফর্মে নিয়ে আসতে পারি। ঠিক আছে, ফর্মে যদি নিয়ে আসতে পারি, তাহলে ডাইরেক্ট আমি সেখানে এন এর ভ্যালু বসিয়ে অ্যান্সার বলে দিতে পারবো। জাস্ট এইটা করতে আমাদের লেন্দি প্রসেস করতে হচ্ছে ঠিকই, কিন্তু এটা থেকে, এটা করে যে অ্যান্সারটা পাবো, সেই অ্যান্সার থেকে আমরা যে কোনো ফর্মেট, মানে যদি ফর্মে থাকে তাহলে কিন্তু করে ফেলতে পারবো। ঠিক আছে, তাহলে এখানটা ইউ ইন্টু এন প্লাস, আচ্ছা, তাহলে আমরা এখানে ভ্যালুটা কি পাচ্ছি, -u ইন্টু ওয়ান প্লাস ইউ ইন্টু এন প্লাস ওয়ান সেক স্কয়ার ইন থিটা। ওকে, তাহলে ইউ ইন্টু -1 প্লাস এন প্লাস ওয়ান ইন্টু
সেক স্কোয়ার এন থিটা আসছে। এইবার ইউ এর একটা ভ্যালু আমরা অবশ্যই এখানে পেয়েছি। ইউ এর প্যাটার্নটা কিরকম ছিল? ইউ এর প্যাটার্নটা হয়তো পাইনি, কিন্তু আর টু দি পাওয়ার এন, এই যে ইউ এর প্যাটার্নটা পেয়েছি, 1/u টু দি পাওয়ার এন ইকুয়ালস টু a টু দি পাওয়ার এন cos n থিটা। 1/u টু দি পাওয়ার এন ইকুয়ালস টু a টু দি পাওয়ার এন cos n থিটা। ঠিক আছে, তাহলে sec n থিটার ভ্যালুটা কত হবে? sec n থিটার ভ্যালুটা কত হচ্ছে? -1 প্লাস n প্লাস 1 ইন্টু 1/u টু দি পাওয়ার n সমান কত পেয়েছি আমরা? a টু দি পাওয়ার n cos n থিটা। তাহলে sec n থিটা করলে কত হবে? a টু দি পাওয়ার n u টু দি পাওয়ার n, যদি কসটাকে নিচে দিয়ে দিই, তাহলে sec n থিটার ভ্যালুটা এখানে বসাচ্ছি, তাহলে হচ্ছে a টু দি পাওয়ার 2n u টু দি পাওয়ার 2n বিকজ sec স্কোয়ার n থিটা রয়েছে এখানে। এরকম টাইপের একটা ভ্যালু পাওয়া যাচ্ছে মোট কথা। ঠিক আছে, ক্যালকুলেট করলে এই জিনিসটা পাওয়া যাচ্ছে। তাহলে দেয়ার ফোর, তো আমাদের কাছে অসুবিধা হবে না, -u প্লাস n প্লাস 1 -u n প্লাস 1 a টু দি পাওয়ার 2n u টু দি পাওয়ার 2n প্লাস 1। ব্যাস, এবার চলে আসবে ফোর্সটা। এই মাইনাস ইউটা কেটেই যাবে, প্লাস ইউ আসে একটা ফোর্স করার সময়। তাহলে দেয়ার ফোর ফোর্স ইকুয়ালস টু পি ইকুয়ালস টু কত হচ্ছে? d2u মানে h স্কোয়ার ইউ স্কোয়ার ইন্টু d2u d থিটা 2 প্লাস ইউ। তাহলে সেটা এসে গেল হচ্ছে h স্কোয়ার ইন্টু ইউ স্কোয়ার d2u d থিটা 2, মানে হচ্ছে ভ্যালুটা, এই বড় ভ্যালুটা, -u প্লাস n প্লাস 1 ইন্টু a টু দি পাওয়ার 2n u টু দি পাওয়ার 2n প্লাস 1। ঠিক আছে, প্লাস ইউ। তার মানে এইচএস কনস্ট্যান্ট ভ্যালুগুলো কি কি আছে? n প্লাস 1 ইন্টু এইচ স্কোয়ার a টু দি পাওয়ার 2n আর u টু দি পাওয়ার 2 ইন্টু 2n প্লাস 1, u টু দি পাওয়ার 2 ইন্টু 2n প্লাস 1। তার মানে u টু দি পাওয়ার 4n প্লাস 2 মতো আসছে না? 4n প্লাস 2 কোথায় আসছে? ইউ স্কোয়ার, তার মানে 2n প্লাস 3 আসছে। 2n প্লাস 1 আছে, সঙ্গে পাওয়ারটা 2 আছে। তার মানে দিস ইকুয়ালস টু n প্লাস 1 ইন্টু এইচ স্কোয়ার a টু দি পাওয়ার 2n, এটা পুরোটাই কনস্ট্যান্ট। আর ইউ মানে হচ্ছে 1/r, তাহলে r টু দি পাওয়ার 2n প্লাস 3। এটা হচ্ছে পি এর ভ্যালুটা আমরা পাচ্ছি। কারণ উপরের পোর্শনটা পুরোপুরি কনস্ট্যান্ট, উপরের পোর্শনটা কিন্তু আমাদের কাছে পুরোপুরি কনস্ট্যান্ট ভ্যালু। তাহলে কনস্ট্যান্ট ডিভাইডেড বাই r টু দি পাওয়ার 2n প্লাস 3। তাহলে দেয়ার ফোর এটা আসছে। ঠিক আছে, আমাদের যদি কখনো কোনো এমসিকিউতে, মানে যখনই আমাদের যেরকম পরীক্ষাতে যদি এমসিকিউতে কোনো জাস্টিফিকেশনের প্রয়োজন না পড়ে, সেক্ষেত্রে আমরা যদি এই প্যাটার্নটাকে শুধু মনে রাখতে পারি যে r টু দি পাওয়ার n অ্যাজ এ ফর্মুলা হিসেবে যদি মনে রাখতে পারি, তাহলে কিন্তু সেকেন্ডের মধ্যে অ্যান্সার বেরিয়ে যাবে। ঠিক আছে, যে যদি কার্ভটা আমাদের কাছে এরকম থাকে, সামথিং r টু দি পাওয়ার n ইকুয়ালস টু a টু দি পাওয়ার n cos n থিটা প্যাটার্নে, দেন ফোর্সটা আমাদের কাছে তাহলে হয়ে যাবে, ফোর্সটা হয়ে যাবে 1/r টু দি পাওয়ার 2n প্লাস 3 প্যাটার্নে। ঠিক আছে, অ্যাজ এ ফর্মুলা যদি আমরা এটা মনে রাখতে পারি, তাহলে কিন্তু
খুব সহজেই অঙ্কগুলো হয়ে যাবে। ঠিক আছে, যেমন আমরা যদি কিছু পার্টিকুলার ভ্যালুতে অ্যান্সার গুলো বার করি, কিছু পার্টিকুলার ভ্যালুতে যদি করি, এখানে কয়েকটা রিমার্ক আমি করে রাখছি। যেমন ফার্স্ট আমরা বের করছি n ইকুয়ালস টু যদি 1 নিই, ঠিক আছে, n ইকুয়ালস টু যদি বাই চান্স আমি এখানে 1 নিয়ে নিই, তাহলে কত আসবে? n ইকুয়ালস টু 1 যদি নিই, then the curve is r equals to a cos theta চলে আসবে যদি n গুলো 1 বসিয়ে দিই। ঠিক আছে, r equals to a cos theta চলে আসবে, এবং এই যে r equals to a cos theta ফর্মটা এলো, ঠিক আছে, সেটা কিন্তু অ্যাকচুয়ালি একটা সার্কেলের ইকুয়েশন। আমি জাস্ট যেগুলো জিওমেট্রিক্যালি যেটাকে ইন্টারপ্রিট করছে এখানে, সেগুলো পাশে পাশে আমি লিখে দিচ্ছি, which is a পোলার ইকুয়েশন। যদি কখনো বললো যে একটা পোলার ইকুয়েশন অফ এ সার্কেল দিয়ে কোনো ইকুয়েশন দিয়েই দিল না, আর ইকুয়ালস টু ইকুয়ালস থিটা দিয়ে দিল, তো আমাদের অঙ্ক যখন তখন হয়ে যাবে। বললো একটা পোলার ইকুয়েশন অফ এ সার্কেল যার সার্কামফারেন্সটার উপর পোলটা রয়েছে, সার্কামফারেন্সের উপর পোল রয়েছে, এরকম অবস্থায় সার্কেলটার যদি আমাদের ইকুয়েশনটা না দেওয়া থাকে, শুধুমাত্র পোলার, জাস্ট জিওমেট্রিক্যালি বললো পোলার ইকুয়েশন অফ এ সার্কেল, যেখানে পোলটা সার্কামফারেন্সের উপর রয়েছে, সেক্ষেত্রে ফোর্সের প্যাটার্নটা কি হবে? তখন আমরা কিন্তু নিজে থেকে লিখতে পারবো যে আর ইকুয়ালস টু a cos থিটা ইকুয়েশনটা হবে, এবং ফোর্সটা কিন্তু উপর থেকে যেটা রয়েছে n এর জায়গায় 1 বসিয়ে দিলে সেটা হবে। ঠিক আছে, যদি কোয়েশ্চেন গুলো ঘোরাতে চায়, তো হুইচ ইজ এ পোলার ইকুয়েশন অফ এ সার্কেল with the pole on the circumference. With the pole on the circumference. ঠিক আছে, আচ্ছা নেক্সট, তো সেক্ষেত্রে আমাদের ফোর্সের প্যাটার্নটা কি হবে? ফোর্স ইকুয়ালস টু, তাহলে ফোর্স পি ভ্যারিজেস তাহলে হয়ে যাবে হচ্ছে 1 বাই r টু দি পাওয়ার 2 ইন্টু 1 প্লাস 3, n এর জায়গায় 1 বসিয়ে দিলাম, মানে 1 বাই r টু দি পাওয়ার 5 এর সঙ্গে ভ্যারি করবে, 1 বাই r টু দি পাওয়ার 5 এর সঙ্গে কিন্তু সেক্ষেত্রে ভ্যারি করবে ফোর্সটা। তারপর 2 নম্বর, যদি n এর ভ্যালুটা আমি মাইনাস হাফ নিই, n ইকুয়ালস টু ধরলাম মাইনাস হাফ, দেন দি কার্ভ, n ইকুয়ালস টু মাইনাস হাফ নিলে কার্ভটা কিরকম হচ্ছে? কার্ভটা এসে যাচ্ছে আমাদের কাছে r ইকুয়ালস টু, মানে r টু দি পাওয়ার মাইনাস হাফ ইকুয়ালস টু a টু দি পাওয়ার মাইনাস হাফ cos মাইনাস হাফ ইন্টু থিটা, n থিটা, n এর ভ্যালু মাইনাস হাফ, তার মানে রুট 1 বাই রুট r equals to 1 by root a into cos theta by 2, বিকজ মাইনাসটা cos এর জন্য অ্যাবজর্ব হয়ে যাবে, তার মানে পড়ে থাকছে কত? রুট a is equals to root r
cos থিটা বাই 2, এরকম টাইপের প্যাটার্নটা আসছে। তার মানে যেটাকে আমরা এইভাবেও লিখতে পারি, a স্কোয়ার ইকুয়ালস টু আর স্কোয়ার, সরি, a ইকুয়ালস টু রুট, মানে স্কোয়ার করে দিলে a ইকুয়ালস টু আর কস স্কোয়ার থিটা বাই 2। ওকে, যেটাকে আমরা চাইলে আরো ব্রেক করতে পারি। আর এখানে আমি আর বাই 2 করলাম, বা অত দরকার নেই, দুই দিকে 2 দিয়ে গুণ করে দিই, তাহলে বেশি সুবিধা হবে। 2a ইকুয়ালস টু আর, আর 2 কস স্কোয়ার থিটা বাই 2 যদি করি, তার মানে সেটা হচ্ছে 1 প্লাস কস থিটা। 2 কস স্কোয়ার থিটা বাই 2 মানে 1 প্লাস কস থিটা, এভাবেও লিখতে পারি জিনিসটাকে। তার মানে আর ইকুয়ালস টু 2a ডিভাইডেড বাই 1 প্লাস কস থিটা। এখানে একটা জিনিস আমি বলে রাখি, সেটা হচ্ছে যদি আরটা এদিকে থাকতো, 2a এদিকে থাকতো, আর যদি এদিকে থাকতো 2a যদি এরকম ভাবে থাকতো, আর ইকুয়ালস টু সামথিং 2a ইন্টু 1 প্লাস কস থিটা, তখন এটা হতো হচ্ছে কার্ডিওয়েড। তখন এই কার্ভটা হতো তো জিওমেট্রিক্যালি কার্ডিওয়েড। ওকে, তখন এটা কি হয়ে যেত, কার্ডিওয়েড হতো, অর্থাৎ হার্ট শেপের যে কার্ভটা আমি দেখিয়েছিলাম সেটা হতো এরকম টাইপের। আর যদি 2a ইকুয়ালস টু আর কস থিটা, মানে যেটা এখানে রয়েছে, যেটা এখানে রয়েছে, এটা যদি হয় সেটা হচ্ছে প্যারাবোলার পোলার ইকুয়েশন, একটা প্যারাবোলার পোলার ইকুয়েশন। এবং শুধুমাত্র পোলার ইকুয়েশনই নয়, এটা আরো বেশ স্পেসিফাইড করা যায়। সেটা হচ্ছে প্যারাবোলাটার যে মানে ফোকাসটা হবে, প্যারাবোলার তো একটা ফোকাস থাকে, তো সেই ফোকাসটা পোলার কোঅর্ডিনেট সিস্টেমের পোলে থাকবে। পোলার কোঅর্ডিনেট সিস্টেমের পোলে প্যারাবোলার ফোকাস থাকবে। ঠিক আছে, তার ইকুয়েশনটা এটা হয়। ঠিক আছে, তাহলে এখানে লিখে রাখি, which is a which represents a parabola with the pole on the focus, at the focus। ঠিক আছে, প্যারাবোলার যে ফোকাসটা থাকবে সেটা পোলে থাকবে, বা পোলটা ফোকাসে থাকবে, একই কথা। ঠিক আছে, হয়েছে। তাহলে ইন দিস কেস ফোর্স ইকুয়ালস টু, তাহলে কি হবে, ফোর্স পি ভ্যারিসেস 1 বাই, যেহেতু আমি আর টু দি পাওয়ার এন এর ভ্যালু আমি মাইনাস হাফ নিয়েছি, তাহলে 2 ইন্টু মাইনাস হাফ প্লাস 3, তাহলে দ্যাট ইজ ইকুয়ালস টু 1 বাই 2 কেটে গিয়ে, তার মানে আর স্কোয়ার পড়ে থাকছে। কত পড়ে থাকছে, আর স্কোয়ার। ওকে, তাহলে একই জিনিস যদি আমরা বলতে চাই, তাহলে তখন 3 নম্বর, যদি এন ইকুয়ালস টু, তার মানে মাইনাস হাফ না হয় প্লাস হাফ হতো, যেটা আমরা এখানে বললাম। ঠিক আছে, তখন ইকুয়েশনের প্যাটার্নটা কি হতো, তখন কার্ভটা আমাদের কাছে হয়ে যেত আর ইকুয়ালস টু, জাস্ট এটা প্লাস হাফ যদি হতো এরকম চলে আসতো, আর ইকুয়ালস টু 2a ইন্টু 1 প্লাস কস থিটা আকারে চলে আসতো। ঠিক আছে, উপরের মতো ক্যালকুলেশন করলে আমরা সেটা বুঝতে পারবো। যেটা কাকে নির্দেশ করছে, সেটা হচ্ছে একটা কার্ডিওয়েডকে বোঝাচ্ছে। এবং এক্ষেত্রে ফোর্সের প্যাটার্নটা আসতো আর টু দি পাওয়ার 2 ইন্টু হাফ প্লাস 3, তার মানে হচ্ছে 1 বাই আর টু দি পাওয়ার 4, 1 বাই আর টু দি পাওয়ার 4 আসতো। স্যার এটা ইকুয়েশনে তখন a/2 হবে না? কোন জায়গাটা, এখানে? হ্যাঁ। আচ্ছা, হ্যাঁ, a/2 বোধহয় হবে, ঠিক a/2 হবে। এটা ডিটেলস একবার করলে বোঝা যেত।
হ্যাঁ a/2 হবে, যা আসবে আসবে। এটা তো আমাদের নেচারটা ওই কার্ডিওইডই থাকবে, ঠিক আছে, কনস্ট্যান্ট নিয়ে সমস্যা হবে না। ফোর্সটা হচ্ছে এরকম, ক্যালকুলেশন করলেই ধরা পড়ে যাবে উপরের মতো করে, যেটা a/2 হতো। ওকে, আচ্ছা, এটা গেল হচ্ছে কার্ডিওইডের ব্যাপারটা। নেক্সট আরো দুটো এটা বলে আর রাখি। কিছু বলতে হবে না? কোনটা? মানে কার্ডিওইড। আগের গুলোতে যেমন বললেন যে ফোকাসটা পোলে আছে এরকম, তো এটার ক্ষেত্রে? এখানে কিছু বলার নেই, এখানে কার্ডিওইড আমি দুটো প্যাটার্ন একবার দেখিয়েছিলাম, একটা হচ্ছে 1 - cos θ দিয়ে, একবার হচ্ছে 1 + cos θ দিয়ে। ঠিক আছে, একবার দেখেছিলাম 1 + cos θ দিয়ে, একটা হচ্ছে 1 - cos θ দিয়ে। এখানে যে প্যাটার্নটা আসবে সেটা হচ্ছে এই প্যাটার্নটা আসবে। এখানে 1 + cos θ আছে, তাই তো? প্যাটার্নটা এরকম আসবে, এদিকে মুখটা থাকবে। এখানে হচ্ছে 0, এখানে হচ্ছে পাই, আর এখানে হচ্ছে π/2 অ্যাঙ্গেল গুলো থাকে। ঠিক আছে, নেক্সট। আর 4 নম্বরে যদি আমি বলি এন এর ভ্যালু সামথিং, আমি নিয়ে নিচ্ছি হচ্ছে -2। দেন কার্ভটা তাহলে কি আসছে? এন এর ভ্যালু যদি -2 নিই, কার্ভটা এসে যাচ্ছে r⁻²² a⁻², cos -2θ। তার মানে 1/r² 1/a² cos 2θ, এরকম আসছে। এবং সেটাকে আমরা চাইলে এরকমই লিখতে পারি, a² r² cos 2θ। এটা আবার হচ্ছে রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলার ইকুয়েশন। আমি এখান থেকে মোটামুটি যা যা হয় মেন মেন স্ট্যান্ডার্ড কিছু কার্ভ আমি বলে রাখছি, ঠিক আছে? এটা হচ্ছে অ্যাকচুয়ালি রেক্ট্যাঙ্গুলার হুইচ রিপ্রেজেন্টস রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলা উইথ, এখানেও একটা ব্যাপার রয়েছে। রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলা যে সেন্টারটা থাকবে, ঠিক আছে, যেমন এরকম বা এরকম যদি থাকে, সেক্ষেত্রে এই যে পয়েন্টটা সেটা কিন্তু পোলে থাকবে। ঠিক আছে, পোলার কোঅর্ডিনেট সিস্টেমের যে পোল সেখানে থাকবে। ওকে, এক্ষেত্রে ফোর্সটা কত হবে আমাদের? ফোর্সটা তাহলে কার সাথে ভ্যারি করছে? ফোর্সটা তেমন ভ্যারি করছে হচ্ছে r⁻, কত? এখানে কত নিলাম? -2, তাহলে -2 × 2 + 3, তার মানে 1/r⁻⁻1 হয়ে যাচ্ছে, তার মানে হচ্ছে আর এর সাথে ভ্যারি করছে। ঠিক আছে, এখানে আর এর সাথে ভ্যারি করছে। আচ্ছা, এতটা। আরেকটা জাস্ট লাস্ট বলে রাখছি, এটা একটা নতুন ধরনের কার্ভ, সেটা হচ্ছে n = 2। সেক্ষেত্রে কার্ভটা কত হবে? r² = a² cos 2θ। ওকে, r² যদি a² cos 2θ হয়, এটার একটা নাম রয়েছে which represents
which represents lemniscate of Bernoulli. ওকে, এটা দেখতে অ্যাকচুয়ালি এরকম টাইপের হয়, সামথিং ডাম্বেল আকৃতির হয়ে থাকে এটা কার্ভটা। এটাকে অনেক সময় 2 পেটাল স্লিভও বলা হয়, ঠিক আছে। যেমন এরকম ধরনের কার্ভ হয় তখন সেটাকে 4 পেটাল স্লিভ বলা হয়ে থাকে। হয়েছে, এক্ষেত্রে ফোর্সের জাস্ট প্যাটার্নটা কত হবে, ফোর্সের প্যাটার্নটা হয়ে যাবে আমাদের কাছে 1/r⁴ 2 × 2 + 3, আমরা কত r⁴ চলে আসছে, r⁴ চলে আসছে। হয়েছে, হ্যালো, হ্যাঁ স্যার। আচ্ছা স্যার, বলছি যে এই ফোর্স গুলো তো সব অ্যাট্রাকটিভ ছিল, তো এটা যদি রিপালসিভ থাকতো তাহলে কি পিটা নেগেটিভ হয়ে যেত? হ্যাঁ পিটা তো অবভিয়াসলি নেগেটিভ হতো, সেখানে ম্যাগনিটিউডের দিক থেকে নেগেটিভ হতো, ঠিক আছে। ফোর্সের প্যাটার্নটা এটাই থাকতো, নেচারটা এটাই থাকতো, কিন্তু ম্যাগনিটিউডের দিক থেকে পি এর ভ্যালুটা একটা মাইনাস রাও বেরোতো, ঠিক আছে। ঠিক আছে। আচ্ছা, এটার ক্ষেত্রে কোন অপশনটা সঠিক, এটার ক্ষেত্রে কোন অপশনটা সঠিক, আমাদের কাছে আছে হচ্ছে a⁴ n = r⁴ n cos n থিটা, তার মানে দিস ইমপ্লাইজ বি বি তাহলে r⁴ n = a⁴ n cos n থিটা, তার মানে যেটাকে আমরা লিখতে পারি r⁴ - n = a⁴ n, আর cos এর ভিতর নেগেটিভ ঢোকাতে আমাদের কোনো অসুবিধা নেই, তার মানে প্যাটার্নটা পুরো আগের মতো চলে আসলো, ঠিক আছে। তাহলে যদি আগের প্যাটার্নে থাকতো তাহলে আমাদের ক্ষেত্রে কি হতো, ফোর্সটা হয়ে যেত হচ্ছে p ভ্যারিসেস 1 আগের প্যাটার্নে থাকলে ফোর্সটা হতো p ভ্যারিসেস 1/r⁴ n ইন্টু মানে 2n + 3 ছিল, 2n + 3 সেটা হয়ে যাবে -2n + 3, দ্যাট ইজ r⁴ 3 - 2n, ঠিক আছে, 3 - 2n, তার মানে উপরে যদি নিয়ে যাই তাহলে 2n - 3, 2n - 3 না কি করে আগেরটার বি কি করে হচ্ছে, বি কি করে হলো, না, সি, তখন দেখিনি। হ্যাঁ সি হবে, হ্যাঁ। ব্যাস বোঝা গেছে। আরো একটা ক্লাস আমাকে করাতে হবে এই টপিকের উপর, নাহলে শেষ হবে না, সেখানে কিছু পেডাল ইকুয়েশন দিয়ে অঙ্ক করিয়ে দেবো, ঠিক আছে। স্যার একটু দাঁড়ান, এটা একটু লিখে নিন। হুম, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই অন্যদের সঙ্গে শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, অবশ্যই নিয়মিত ফলো করবেন চ্যানেলটি, যাতে করে আমরা যখনই কোনো ভিডিও আপলোড করি সেটা কিন্তু আপনাদের কাছে দ্রুত পৌঁছে যাবে, ঠিক আছে। এবং যথেষ্ট ইনফরমেটিভ এখানে ভিডিও আপলোড করা হচ্ছে, সেটা আপনারা নিয়মিত ক্লাস করলে অবশ্যই কোয়ালিটিটা নিশ্চয়ই বুঝতে পারবেন, ক্লাসের কোয়ালিটি কতটা এবং কতটা সেখানে ইনফরমেটিভ এবং কতটা তাদের কনফিডেন্স গ্রো করছে। তো আরো যদি নিজেদের মানে এরকম ক্লাসের সঙ্গে সংযুক্ত থাকতে চান এবং লাস্ট মোমেন্ট প্রিপারেশনকে আরো বেশি ভালো করতে চান, তো তার জন্য কিন্তু অবশ্যই জয়েন করতে হবে আমাদের পেইড ব্যাচ যেটা রয়েছে, ঠিক আছে। তো আবার দেখা হচ্ছে তাহলে নেক্সট ক্লাসে, নেক্সট কোনো আলোচনা নিয়ে, নেক্সট কোনো ইম্পর্টেন্ট টপিক নিয়ে, যেটা পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট। ওকে।